তো আমরা যেটা করবো এখন সেটা হলো আমাদের এক্সোপ্ল্যানেট নিয়ে আমরা আজকে একটা আড্ডা দিব। তো আমাদের একটা বই আসছে, সেটা হচ্ছে এক্সোপ্ল্যানেট বহির সৌরজগতের খোঁজে। তো তার লেখক ইশতিয়াক হোসেন চৌধুরী ভাইয়া আমাদের সাথে আছেন এখন। তো ভাইয়া, আপনার যে তিনটা বই আছে মোটামুটি, যদি আমি ভুল না করি, তাহলে একটা হচ্ছে একটুখানি জ্যোতির্বিজ্ঞান, একটি হচ্ছে যদি ভুল না করি তাহলে সেটার নাম হচ্ছে রোড টু ড্রাইভ এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর, আর হলো এখানে আর একটা বই আছে হচ্ছে মজার পদার্থ বিজ্ঞান, কিন্তু এটা আমার আসলে মনে হয় পড়া হয়নি। কিন্তু রোড টু নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং একটুখানি জ্যোতির্বিজ্ঞান, যেটা আমি পড়ছি, আর লাস্ট এক্সোপ্ল্যানেট যেটা লিখছেন এটা পড়ছি। এখন আমার প্রশ্ন হলো, আপনি তো একটা মানে নিউক্লিয়ার রিলেটেড জগতের মানুষ, তো আপনি নিউক্লিয়ার রোড টু নিউক্লিয়ার রিঅ্যাক্টর বই লিখছেন, হঠাৎ করে এইটা থেকে কেন একটুখানি জ্যোতির্বিজ্ঞান এখানে চলে গেলেন? মানে একদম শিফট কেন চেঞ্জ হইলো? অ্যাস্ট্রোনমির দিকে কেন? অন্য কিছু তো ছিল, ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি উল্টা। মানে প্রথম যে কাজটা করছি সেই কাজটা ছিল একটুখানি জ্যোতির্বিজ্ঞান। এরপরে এটা সাপোজ মানে ডিসেম্বর মাস থেকে খুব সম্ভবত করা স্টার্ট করছিলাম, সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে 7-8-9 মাসের মতো সময় লাগছে আমার বইটার কাজটা শেষ করতে। তারপর শেষ করার পরপরই আমি হচ্ছে 15 দিন মনে হয় একটু ব্রেক নিছিলাম। ব্রেক নেওয়ার পরে আমার মনে হলো আমার খুব অশান্তি লাগতেছে, ভালো লাগতেছে না এই ব্রেকটা। ওকে, তারপরে মনে হলো আরেকটা কিছু করা উচিত। এরপরে হঠাৎ করে ঘাটাঘাটি করতে করতে আমার যেই সহকর্মী আছে সুলেমান সজীব ভাই, ওনার সাথে হঠাৎ করে মানে কথায় কথায় আসলো যে হচ্ছে ওদের নিউক্লিয়ার রিলেটেড বেসিক জিনিসপত্র যেগুলো আছে এগুলো সহজ ভাষায় উপস্থাপন করে এমন কোনো বই কি আছে কিনা। উনি হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছে। তো ভাই তখন আমাকে হাউ টু ড্রাইভ এ নিউক্লিয়ার রিয়েক্টর এই বইয়ের কথাটা বললো। ওইটার রাইটার হচ্ছে কলিন টাকার। উনি হচ্ছে ওই ইংল্যান্ডের একটা পাওয়ার প্ল্যান্টে হচ্ছে দীর্ঘদিন কাজ করেছেন। তো ওনার সে অভিজ্ঞতার আলোকে মোটামুটি বইটা লেখা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বইটা একটু দেখি কেমন। তো ওই বইটা দেখার পরে প্রথম 1-2 প্যারা পড়ার পরে বুঝলাম এই বইটা আমাদের বাংলায় থাকা উচিত। তো সাথে সাথে হচ্ছে আমি ওই ব্রেক বাদ দিয়ে আমি হচ্ছে লেখা স্টার্ট করলাম যে হচ্ছে এবার নিউক্লিয়ার রিলেটেড কিছু একটা করে ফেলতে হবে। ওকে, সো আসলে অ্যাকচুয়ালি জ্যোতির্বিজ্ঞান থেকে আমার নিউক্লিয়ারের দিকে যাওয়া হয়েছে, উল্টাটা না। তো আপনার একটুখানি জ্যোতির্বিজ্ঞান যে বইটা আপনি লিখছেন, আমাদের তো অনেক রকমের জ্যোতির্বিজ্ঞান বই আছে বাংলায়। তো এখানে আপনার এই বইটা হচ্ছে একটু ব্রড অ্যাঙ্গেলে লেখা, মানে বলা যায় যে একটু ভালো ডিটেল সহ লেখা। তা আপনার কি মনে হলো যে এই বইটা আপনার লিখতেই হবে জ্যোতির্বিজ্ঞানে, যে একটুখানি জ্যোতির্বিজ্ঞান কোন দিক থেকে মনে হলো যেটা লেখা দরকার? আচ্ছা, এটাও বলতে পারেন হঠাৎ করেই, মানে মানে হচ্ছে আমার যখন বন্ধুদের সাথে আড্ডা আড্ডা দিতাম কম বেশি, তখন হচ্ছে হঠাৎ করে এরকম প্রসঙ্গ আসে যে হচ্ছে বাংলায় এখন বিজ্ঞানের কি অবস্থা। এখন ওই সময় হচ্ছে আমি আসলে নতুন করে হচ্ছে বিজ্ঞানের বইটি পড়া, একটা দীর্ঘ বিরতির পরে আমি বিজ্ঞানের বইটি পড়া শুরু করছিলাম। তো শুরু করে দেখলাম যে ওই সময় হচ্ছে আমাদের এখন বেশ কিছু ভালো ভালো রাইটার চলে আসছে, তাদের বইগুলো খুবই ভালো। যেমন ওই সময় স্পেসিফিকলি ওই সময় আমি আব্দুল গফফার রানী ভাইয়ের হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স বইটা পড়তেছিলাম। তারপরে দেখলাম হচ্ছে ওই পাশে আবুল বাশার ভাই আছে, তারপর উচ্ছ্বাস তৌসিফ ভাই আছে, আমার বন্ধু রাতুল খান আছে। ঠিক আছে, মানে অনেক অনেক সুন্দর সুন্দর বিজ্ঞানের বই লিখে যাচ্ছে। এখন মনে হলো আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়তো আমি চেষ্টা করলে আমিও হয়তো পারতে পারি। এখানে আমার আরেক বন্ধু আছে আরফাত সাকলায়েন রাফি, সেও খুব ইন্সপায়ার করলো যে হ্যাঁ তোমারই লেখা উচিত। তো এর কথাবার্তা শুনে আমিও খুব ইন্সপায়ার্ড হয়ে গেলাম। তো ইন্সপায়ার্ড হয়ে যাওয়ার পর দেখলাম যে একটু ঘাটাঘাটি করি যে অ্যাকচুয়ালি অন্যান্য জায়গায় ইংলিশ বই বা অন্য ভাষায় কি আছে। ওইসব দেখতে দেখতে আমার হঠাৎ করে ওই দ্য অ্যাস্ট্রোনমি বুক, এটা হচ্ছে ডিকে পাবলিকেশনের একটা বই আছে, খুবই বিখ্যাত বই। অবশ্য আমি তখন মোটেও জানতাম না এটা বিখ্যাত কিনা। মানে আমি দেখলাম, এখন দেখার পর আমি দেখলাম যে ওই বইটার মধ্যে একদম 1000 বছরের জ্যোতির্বিজ্ঞানের যে ইতিহাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে একদম বর্তমান পর্যন্ত ফুল ব্যাপারটা তারা উঠে নিয়ে আসছে। এবং খুবই অনেক সুন্দর সুন্দর ছবি আছে, ডিটেলস আছে, এবং গ্রাফিক্সের কাজগুলো খুব সুন্দর বইয়ের মধ্যে। তো প্রথম দেখাতে আমার বইটা খুব পছন্দ হয়েছে, যে এরকম একটা বই ডেফিনেটলি বাংলায় থাকলে খুবই ভালো হইতো। ওকে, তো সবচেয়ে বেশি আকর্ষণটা হয়েছে ওইটাই যে হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে যে ডিটেলস গুলা বলার ব্যাপারটা, সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। এখন আমাদের কিন্তু বাংলায় তখন পর্যন্ত অনেক জ্যোতির্বিজ্ঞানের বই আছে, কিন্তু ধারাবাহিক ভাবে যে ব্যাপারটা এইটা কিন্তু নাই। তো ওইটা দেখার পরে আমি যে ডিসাইড করি যে এইটা নিয়ে কাজ করতে হবে, এবং এরপর থেকে শুরু হয়ে যায় আর কি। আচ্ছা, তো একটুখানি জ্যোতির্বিজ্ঞান তো হলো যে আপনি ধারাবাহিকভাবে অনেক ব্রড লেখা একটা বই, কিন্তু এখন যে বইটা আপনি লিখছেন, যেটা আসলে আজকে আড্ডার মূল বিষয় হবে, সেটা হচ্ছে এক্সোপ্ল্যানেট বহির সৌরজগতের খোঁজে। আমি বইটা এখানে আমার হাতেই আছে, আমি একটু দেখাই দিই দর্শকদের যে বইটা হচ্ছে এখানে আছে। তো আপনারা এটা কিনবেন।
অবশ্যই। তো ভাইয়া একটুখানি জ্যোতির্বিজ্ঞানে তো সবকিছু আপনি টাচ করছেন, হঠাৎ করে আপনার কেন মনে হইলো যে এই এক্সো প্ল্যানেটেই হাত দিতে হবে? অনেক কিছুই তো ছিল, কেন সব বাদ দিয়ে? হ্যাঁ, এটাও একটা ভালো কোশ্চেন। এখন আচ্ছা, প্রথমে বলে নিই, বইটার কভার করছে আমাদের উচ্ছ্বাস তৌসিফ ভাই, খুবই সুন্দর কভার। মানে বই নিয়ে আমি যত কথা শুনছি এর থেকে বেশি কথা শুনছি আমি প্রচ্ছদ নিয়ে, যে এটার মতো খুব অসাধারণ একটা প্রচ্ছদ হয়েছে। ওকে ভাইকে অনেক ধন্যবাদ প্রথমেই। আচ্ছা, এরপরে মানে এইটা নিয়ে লেখার মেইন কারণ কি, মানে এক্সোপ্ল্যানেট নিয়ে আগে পরে তো আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথাবার্তা, মানে ওই পত্রিকা বলেন বা হচ্ছে আমাদের অনলাইন ওয়েব পোর্টাল বলেন, যাই বলেন, সবখানে আমরা কিন্তু প্রায় এই ধরনের কথাগুলো দেখি, যে হচ্ছে বিভিন্ন ধরনের গ্রহ আবিষ্কার হচ্ছে, কোনো কোনো গ্রহ দেখতে আবার পৃথিবীর মতো, সেখানে প্রাণের অস্তিত্ব থাকতেছে, আবার পানিও থাকতেছে, মানে অনেক কথাবার্তা আমরা দেখতেছি, এটা তো ছোটবেলা থেকে দেখে আসতেছি। ওকে, সো এইরকম একটা মানে এই এক্সোপ্ল্যানেটের ব্যাপারটা অলওয়েজ আমার মাথায় হয়তোবা ছিল কম বেশি। ওকে, এর মধ্যে আমাদের যে বিজ্ঞানের যে গ্রুপগুলো আছে, এখানে বিজ্ঞান ব্লগ বলেন, তারপর হচ্ছে টকিয়েন আছে, তারপর হচ্ছে বিজ্ঞান চিন্তা, মানে এরকম যেগুলো আছে, এগুলাতেও দেখতাম বিভিন্ন সময় এগুলো নিয়ে হালকা পাতলা লেখা টেখা আসতো। এর মধ্যে আমাদের হচ্ছে কে এম শরীয়তুল্লাহ ভাই, আমি নামটা মিস্টেক না করলে, ঠিক আছে, উনি হচ্ছে এক্সোপ্ল্যানেট নিয়ে বেশ ভালো কাজ করছে আর কি, বিভিন্ন ওনার একদম প্র্যাকটিক্যাল গবেষণার এক্সপেরিয়েন্স আছে, তো ওগুলো আমি বিভিন্ন সময় নজর রাখতাম যে ভাই কি করতেছে। আর এরই মধ্যে আবার আমাদের আরেকজন বিজ্ঞান লেখক ডক্টর ইমরান ভাই, উনি হচ্ছে একটা বই প্রকাশ করছিলেন, হচ্ছে এক্সোপ্ল্যানেটের 7 কাহন। ওই বইটা হয়তো এক্সোপ্ল্যানেট নিয়ে না, অনেকগুলো আর্টিকেল নিয়ে, বাট হচ্ছে এখানে এক্সোপ্ল্যানেটটা ছিল, তখনই আমার মাথা হাত করে ক্যাচ করছে যে আচ্ছা, আমি হয়তো ভাবছিলাম প্রথমে যে এটা হয়তো পুরোটা এক্সোপ্ল্যানেট নিয়ে বই, তা আমি খুব আগ্রহ সহকারে দেখলাম, কিন্তু পরে দেখলাম যে ওইটা না, ওইটা হচ্ছে একটা আর্টিকেল ওইখানে আছে আর কি। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা আর্টিকেল হইলো, এখন একটা বই টোটালি এক্সোপ্ল্যানেট নিয়ে করলে কেমন হয়, ওইটাই আমার মাথা সবচেয়ে বেশি ক্যাচ করছে। এরপর থেকে আমি এটা খোঁজা শুরু করলাম যে কি করা যায়, ওই অ্যাজ ইউজুয়াল আমি বিদেশি বই টই যা আছে এগুলোর মধ্যে ঘাটাঘাটি শুরু করলাম। ওই ঘাটাঘাটি করতে গিয়ে এবারও আমি হচ্ছে এলিজাবেথ টাস্কারের এই বইটা আমি খুঁজে পাই, দ্য প্ল্যানেট ফ্যাক্টরি, মানে খুবই অসাধারণ একটা বই। তো ওইটা দেখার, ওইটাও একই কথা, ওই আমার হাউ টু ড্রাইভ এ নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে প্রথম 2-4 প্যারা পড়ার পরে আমি বুঝলাম এটা আমাদের বাংলায় দরকার, এবং কোনো সেকেন্ড থট না দিয়ে আমি এই বইটা নিয়ে কাজ করে শুরু করছি। এখন এই পর্যন্ত হচ্ছে বইটা 50% এর মতো কভার করছি, আর পরবর্তীতে হয়তো আরেকটু করা যেতে পারে, দেখা যাক কি হয় সামনের দিকে। আচ্ছা, তাহলে আমরা যদি বইটা নিয়েই আলোচনা একটা আমাদের শুরু করি, যে আমাদের এক্সোপ্ল্যানেটের বিষয়গুলো নিয়ে, তো বইটা আমার ফুল পড়া আছে দর্শক, অসাধারণ একটা বই। আমি যদি প্রথম থেকে শুরু করি, তাহলে বইটার টোটাল ভাগ হচ্ছে ভুল না করলে 3টা। জি। তো প্রথম ভাগটা হলো একদম যে এক্সোপ্ল্যানেটের খোঁজে, তো আপনি অনেক কাহিনী এর মধ্যে তুলে ধরছেন। এই বইয়ের সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার যেটা হলো যে প্রচুর বাংলাদেশি ম্যাটেরিয়াল এই বইয়ের মধ্যে আছে। তো মানে বোঝানোর জন্য, সুবিধা করার জন্য অনেক বাংলাদেশের অনেক উদাহরণ এই বইয়ের মধ্যে টানা হয়েছে। কেন আপনি এগুলাই টানছেন, এবং দর্শক যদি একটা নাও বলতে পারেন? এখন আমি আগের দিনও বলছিলাম যে বইটা লিখছি গত বছরে, আমার অনেক কিছু এক্স্যাক্টলি মনে নেই এক্স্যাক্টলি। ওকে, আমি মনে করে দিই যে এখানে আপনার হলো এখানে রবীন্দ্রনাথ কখনো খেতে আসেনি, এই বইয়ের উদাহরণও ওখানে আছে, আবার শাহবাগ চত্বরের উদাহরণ ওখানে আছে। এগুলা কেন আসলো হঠাৎ? এগুলো তো মিলে যাচ্ছে। এখন আমাদের যেই ওই নক্ষত্রের যে যে রবীন্দ্রনাথ কখনো এখানে খেতে আসি, আমার খুবই পছন্দের একটা বই। মানে আমার হচ্ছে বেসিক্যালি সায়েন্স ফিকশন বলি, গল্প বলি, যাই পড়ি, আমার হচ্ছে আইডিয়া জিনিসটা আমার খুব পছন্দ, যে একটা নতুন কোন একটা আইডিয়া নিয়ে আসলে ওইটা আমার খুব পড়তে ভালো লাগে। ঠিক আছে, লেখনই যাই হোক না কেন, বাট আইডিয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সো এই আমি হচ্ছে এই ক্যানিবালিজম নিয়ে হচ্ছে আর থ্রিলার হিসেবে এই রবীন্দ্রনাথ এখানে কোনো খেতে আসেনি, এই বইটা পড়ার পর আমার খুবই ভালো লাগছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর যখন দেখলাম হচ্ছে আমাদের এক্সোপ্ল্যানেটের মধ্যে, মানে এক্সোপ্ল্যানেট একটা নক্ষত্রের মধ্যে যে অনেকটা একই রকম ব্যাপার ঘটতেছে, তার মানে 2-2-4 মিলানো খুব একটা কঠিন কাজ হয়নি, খুব ইজিলি আমি দেখলাম যে মিলে যাচ্ছে আমাদের এটার সাথে এইটা। আর এই ধরনের উদাহরণগুলো আমরা যদি করি তাহলে হচ্ছে আমাদের কি পাঠকরা এগুলো অনেক সহজে ক্যাচ করতে পারে জিনিসগুলা। সো এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর ওই শাহবাগ বা হচ্ছে ওই যে শাপলা চত্বর, খুব সময় শাপলা চত্বর, যাই হোক আমার কিছু মনে পড়তেছে না, যাই হোক। তো এগুলা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, আমি যে সারাদিনই বাস বা রিক্সা দিয়ে যাচ্ছি, তো এটা মাথায় অটোমেটিক চলে আসে একরকম, ঠিক আছে, এই ব্যাপারগুলা। মেইন কথা হচ্ছে পাঠকরা যেন সহজে বুঝতে পারে, এটাই হচ্ছে আমার ফোকাস, যে বাংলায় এই উদাহরণগুলো আমি যত দিব সেটাই ভালো হয়। আচ্ছা, আমাদের এক্সোপ্ল্যানেটের খোঁজের যদি প্রথম ভাগে দেখি, তাহলে এটাতে 2টা প্যারা আছে। সেটা হলো, একটা হলো প্রথম বহিঃসৌরজগৎ আবিষ্কারের কাহিনী, এবং হচ্ছে ট্রানজিট পদ্ধতির কথা। তো আপনার, আমি জানি না মনে আছে কিনা, আপনি হচ্ছে একটু দর্শকদের বলতে পারেন যে এক্সোপ্ল্যানেটের মানে কিভাবে
যদি মনে থাকে যে কিভাবে এটা প্রথম একটু খোঁজ পাওয়া গেল, যদি কাহিনীটা একটু। আচ্ছা, প্রথমে হচ্ছে এক্সোপ্ল্যানেটের খোঁজ পাওয়ার ব্যাপারটা কিন্তু কঠিন। আমি যদি আগেও বলে থাকি যে এক্সোপ্ল্যানেট গুলা কিন্তু আমাদের নক্ষত্রের মতো কোনো আলো বিকিরণ করে না। তাহলে আলো যদি বিকিরণ না করে তাহলে এদের মানে খুঁজে পাওয়াটা একে থেকে এদের আলো বিকিরণ করবে না, প্লাস হচ্ছে এরা নক্ষত্রের তুলনায় আকারে অনেক বেশি ছোট, মানে বলতে গেলে খুবই অল্প, তাই না? তাহলে এদের জন্য গতানুগতিক নিয়মে আমি সরাসরি টেলিস্কোপ দিয়ে এদের খুঁজে বের করে ফেলবো, এটা বলতে গেলে অসম্ভবের কাছাকাছি। ওকে, সো এই জন্য দীর্ঘদিন পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেটের অস্তিত্ব শনাক্ত করতে পারেনি। কিন্তু পরবর্তীতে আমাদের মাইকেল মায়োর নামে একজন বিজ্ঞানী আছেন, তো আর উনার একজন স্টুডেন্ট ছিল দিদিয়ের কলেজ নামে। তাহলে ওনারা দুজন করলো কি একটু ভিন্ন ওয়েতে এক্সোপ্ল্যানেট খোঁজার জন্য হচ্ছে কাজ শুরু করলো প্রথমে। এখন ভিন্ন ওয়েটা কি? ভিন্ন ওয়েটা হচ্ছে ধরেন আমাদের সূর্যের সৌরজগতের কথা যদি বলি, আমরা মোটা দাগে কিভাবে দেখি যে হচ্ছে সূর্যের চারপাশে আমাদের গ্রহগুলো সবগুলোই ঘুরতেছে, বা নর্মালি কি হয় যে হচ্ছে একটা বড় একটা বস্তু থাকে, এই বড় বস্তুর চারদিকে একটা অপেক্ষাকৃত ছোট বস্তু ওইটাকে কেন্দ্র করে ঘুরে। এটা হচ্ছে আমরা নর্মাল কনসেপ্ট হিসেবে জানি, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু কখনো এমন হয় না। ব্যাপারটা হয় যে দুইটা বস্তুই দুইজনের মাঝখানে একটা কমন ভরকেন্দ্র থাকে, ওই ভরকেন্দ্র বরাবর ঘুরতে থাকে। এখন পৃথিবী আর সূর্যের বেলায় কি হয়, আমাদের সৌরজগতের মধ্যে আমাদের যত ভর আছে সবগুলা ভরই বলতে মানে 99% ভরই হচ্ছে সূর্যের মধ্যে রয়ে গেছে, আর বাকি গ্রহ নক্ষত্রগুলো গ্রহ এবং অন্যান্য উপাদান যেগুলো আছে ওগুলোর মধ্যে খুবই সামান্য পরিমাণ ভর থাকে। এই কারণে হয় কি, এগুলোর মধ্যে যে ভরকেন্দ্রের যে অবস্থানটা, সেই অবস্থানটা হচ্ছে বলতে গেলে সূর্যের ভিতরেই থাকে। এই জন্য আমরা মনে হয় যে আমরা সবাই হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছি। বাট যদি এমন হয়, সাপোজ হচ্ছে আমাদের একটা প্লুটো এবং হচ্ছে আরেকটা একটা উপগ্রহ ছিল ক্যারেন, আমি বইয়ে বলছি খুব সম্ভবত, যে ওইটার ক্ষেত্রে ওগুলা ওই দুইটা বস্তুর ক্ষেত্রে ভরগুলা দেখা যায় কি কম্পারেটিভলি কাছাকাছি। এখন কাছাকাছি হইলে কি হয়, দুইজনের এই মাঝখানে যে ভর কেন্দ্রটা, সেই ভর কেন্দ্রটা হচ্ছে কি ওই সাপোজ মানে গ্রহের মধ্যে থাকে না, মানে বড় বস্তু যেটা সেটার ভিতরে ঢুকে যায় এমন হয় না, ওই বড় বস্তু আর ছোট বস্তু ওই দুইজনের মাঝামাঝি কোন একটা জায়গার মধ্যে থাকে। পরে হয় কি, ওই দুইটা বস্তুই ওই ভর কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ওকে, তাহলে এই জিনিসটার ইম্পর্টেন্সটা কোথায়? ইম্পর্টেন্স হচ্ছে যখন আমাদের বহির্বিশ্বে আমি মহাবিশ্বে আমি যখন হচ্ছে এক্সোপ্ল্যানেট খুঁজবো, তখন কি হবে, যদি কোনো নক্ষত্রের চারদিকে কোনো গ্রহের অস্তিত্ব থাকে, তাহলে কি হবে, তাহলে ওই দুইজনের মাঝখানে একটা ভরকেন্দ্র থাকবে। আর ওই ভরকেন্দ্র থাকার কারণে হবে কি, নক্ষত্রটার ভর বিশাল হইলেও সে দেখা যাবে সামান্য নড়াচড়া করতেছে কাইন্ড অফ, যেটা আর যদি তার কোনো এক্সোপ্ল্যানেট বা গ্রহ যদি না থাকে তাহলে সেই ধরনের কোনো কিছু করবে না। এখন এই জিনিসটা পৃথিবীতে বসে পরিমাপ করার একটা কৌশল খুঁজে বের করছিলেন আমাদের মাইকেল মায়োর আর দিদিয়ের কলেজ। ওকে, তাহলে এই পদ্ধতিটার সুবিধা কি, এটা আমাদের সরাসরি অবজারভেশনের দরকার নেই, মানে হচ্ছে একদম টেলিস্কোপ দিয়ে আমার এক্সোপ্ল্যানেট খুঁজে বের করতে হবে এটা করার কোনো প্রয়োজন নাই। আমি হচ্ছে ডাটা দেখে যে নক্ষত্রের নড়াচড়া যেটা আছে ওইটা দেখে আমি বুঝে ফেলতে পারবো যে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এই নক্ষত্রটার সাথে অন্য কোনো গ্রহ আছে কি নাই। ওকে, পরবর্তীতে এই এক্স্যাক্টলি এই সিস্টেমটা অ্যাপ্লাই করেই সর্বপ্রথম এক্সোপ্ল্যানেটটা খুঁজে পাওয়া গেছে। মানে মেইন কথা হচ্ছে আমাদের এখন সরাসরি দেখার প্রয়োজন নাই, মানে পরোক্ষভাবে দেখেও আমরা এক্সোপ্ল্যানেট খুঁজে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটাই সর্বপ্রথম করছিল মোস্ট প্রবাবলি 1995 সালে খুব সম্ভবত। ওইখানে হচ্ছে 51 পেগাসি বি নামে হচ্ছে একটা এক্সোপ্ল্যানেট সর্বপ্রথম খুঁজে বের করা গেছে এইভাবেই। আচ্ছা, আমি দর্শকদের একটু বলে রাখি, বইয়ের একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে এই এক্সোপ্ল্যানেটদের গ্রহের নামকরণটা বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। আপনি ধরেন ভাইয়া যেটা হচ্ছে পেগাসি বির কথা বললে, বি কি মিন করে, তারপরে হচ্ছে এগুলা কি মিন করে, এগুলো আপনি বইয়ের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে পাবেন। এটা পড়ার পরে পেপার পত্রিকাতে হচ্ছে এক্সোপ্ল্যানেটের নামগুলো একটু অদ্ভুত হয়, যেমন সৌরজগতের নামগুলো যেমন খুব সুন্দর, যে বৃহস্পতি শুক্র শনি এরকম, কিন্তু এক্সোপ্ল্যানেটের নামগুলো তো আসলে ভয়ানক। এই বইটা পড়লে আসে খুব সুন্দর। তো আমার এখানে একটা প্রশ্ন ভাই আসছে, যে ধরেন আমাদের যখনই আমরা কোনো বই লিখি বা কোনো বিজ্ঞান সম্পর্কিত লিখি, এতে সমস্যা আসে হচ্ছে ভাষা। তো মানে আমাদের বাংলার সাথে ইংরেজির ভাষার কিন্তু একটা সমস্যা হয়, পরিভাষা সংক্রান্ত যেটা বলতে চাচ্ছি আর কি, এটা কিভাবে সলভ করছেন এখানে আর কি যদি বলতেন। এখন আমার ক্যালকুলেশনটা খুবই সহজ। আমরা প্রচলিত যে ভাষাগুলো আমরা ব্যবহার করি, আমি এগুলা মানে ইংরেজিতে রাখতে পক্ষপাতী, সহজ কথা। আচ্ছা, হাইড্রোজেন বা অক্সিজেন ফর এক্সাম্পল, ওকে, এগুলার আমি বাংলা করতে মোটেই রাজি না। ওকে, এগুলা যা আছে আমরা এক্স্যাক্টলি তাই রাখবো। ওকে, আর যেগুলা হচ্ছে আমাদের যেই ইংরেজি শব্দগুলার আমাদের সুন্দর বাংলা আছে এবং বাংলাটা প্রচলিত, আমরা সেটাই ইউজ করবো। ধর হচ্ছে সার্কেল, আমরা সার্কেল বললে বৃত্ত আমরা বুঝতেছি, সমস্যা নেই। ঠিক আছে, সার্কেল বললেও বুঝবো, বৃত্ত বললেও বুঝবো, এখন দুইটাই কিন্তু সমান প্রচলিত। ঠিক আছে, তাহলে আমরা অলওয়েজ চেষ্টা করবো যে বৃত্ত সেটাই রাখতে। কিন্তু আবার ওই যেমন হচ্ছে ওই হাইড্রোজেনের বাংলা
অম্লজান না উদ্যান 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 যাই হোক, ওকে ঠিক আছে। তো ওইটা মোটেই প্রচলিত না, সো ওই প্রচলিত না হওয়ার কারণে ওইটা ব্যবহার করার কোনো মানেই হয় না। আমার হিসাবটা হচ্ছে অনেকটা এরকম, মানে যেটা পাঠক সহজে কাজ করতে পারবে সেইটাই আমরা ইউজ করব, ঠিক আছে। এবং অনেক সায়েন্সের শব্দ আছে বেশ কঠিন কঠিন শব্দ, ঠিক আছে। এইসব কঠিন কঠিন শব্দ যদি আমি আর বাংলা করতে যাই তাহলে এটা মানে মোটেই শ্রুতিমধুর হবে না, পড়তেও কষ্ট হবে, মানে পাঠকদের কষ্ট হবে। এই কষ্টের কোনো প্রয়োজন নাই, আমরা ইংলিশ যেটা জানি চিনি সেটাই আমরা ব্যবহার করতে বেশি ভালো হবে। এটা আমার ফিলোসফি আর কি ব্যাপারে। তো বইয়ের যদি দ্বিতীয় পার্টে আমরা যাই তাহলে ওইটা পার্টটা হচ্ছে মহাশূন্যে গ্রহের জন্ম রহস্য। তো এখানে আপনার একদম একটা গ্রহ, মানে একটা কিভাবে গ্রহ তৈরি হয় একদম একদম নিহারিকা থেকে বা গ্যাস থেকে, সেটা আপনি একদম পুরোপুরি এখানে তুলে ধরছেন। তো এখানে কি আপনি কোনো কাটছাট করছেন না মূল বই যেরকম ছিল এরকম আরো কি রাখার চেষ্টা করছেন? না, অ্যাকচুয়ালি মূল বই যেমন আছে তথ্য মোটামুটি কোনো কিছুই কাটছাট করা হয়নি এবং পাল্লা যোগ করা হয়েছে। ওকে, মানে আমি কাটছাট করার পক্ষপাতী না। আমার কাছে মনে হয় যখন আমি মূল বই পড়তে যাই তখন আমার নিজের মনে অনেক কোশ্চেন চলে আসে, আচ্ছা এইটা কেন হইলো। ওকে, তখন আমি করি কি সেই কোশ্চেনটার অ্যান্সারটা খুঁজি, যে বিভিন্ন উৎস থেকে আমি অ্যান্সারগুলো খুঁজে যখন আমি বুঝি তখন সেটা আমি এটা বইয়ের মধ্যে অ্যাড করে দিই। আমার হিসাবটা হচ্ছে এরকম আর কি। মানে কোনো কিছু, মানে আমার যেটা কোশ্চেন আসবে আমার মনের মধ্যে, ডেফিনেটলি পাঠকের মনেও সেই কোশ্চেনটাই আসবে, আরো বেশি আসতে পারে। এখন যেহেতু আমার মনে যেটা আসছে আমি অ্যাটলিস্ট চেষ্টা করি সবসময় সেই অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য। এখানে আমরা যদি এখানে দেখি যে আপনাদের আমাদের তৃতীয় বিভাগে বা দ্বিতীয় ভাগে যদি দেখি যে গ্রহদের আদি জন্মস্থান, গ্রহের গুণ, গ্যাস দানব, গ্রহের জন্ম রহস্য, এগুলো অদ্ভুত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে পানি রহস্য, যেটা আমার খুব পছন্দের, ধূমকেতু নিয়ে বা এটা নিয়ে। তো এটা নিয়ে যদি আপনি একটু বলেন, এবং এখানে আপনার বইয়ের মধ্যে কিন্তু রিসেন্ট কিছু জিনিস এর মধ্যে দেওয়া আছে। তো যেটা হলে বইটা খুব আপডেট একটা লাগছে, যে কিছুদিন আগে যে গবেষণাগুলো হয়েছে সেগুলোও আছে, খুব পুরনো নাই। তো এটা যদি একটু বিস্তারিত বলতে। আচ্ছা, পানির ব্যাপারটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আপনি যেটা বললেন পানির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখন পানি পৃথিবীতে কিভাবে আসছে এটা নিয়ে অনেক রকম তত্ত্ব আছে। এর মধ্যে আমি সংক্ষেপে যদি বলি দুইটা তত্ত্ব আছে আমার মোটা দাগে। একটা হচ্ছে একটার নাম হচ্ছে ভেজা পৃথিবী তত্ত্ব, আরেকটার নাম হচ্ছে শুকনো পৃথিবী তত্ত্ব। ওকে, এখন খুব সহজভাবে যদি বলতে যাই তাহলে ভেজা পৃথিবী তত্ত্ব অনুসারে পৃথিবী যখন জন্ম হয়েছে পৃথিবীর তখনই এর মধ্যে পানিটা চলে আসছে। ওকে, আলাদাভাবে আনার প্রয়োজন পড়ে নেই, তখনই চলে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে গ্রহগুলো যে জন্ম নেয় এই গ্রহগুলোর সিস্টেম হচ্ছে আমার যেই ধূলি ওই নিহারিকা বলেন বা ওইখানে নক্ষত্রের চারপাশে একটা ডিস্ক তৈরি হয়। এই ডিস্কটার নাম হচ্ছে প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক বলে। এখন এই ডিস্কের মধ্যে প্রচুর গ্যাস ধূলিকণা এগুলা থাকে। এগুলো হচ্ছে মিলিয়ন মিলিয়ন বছর ধরে এগুলার মধ্যে একটা একটার সাথে জোড়া লেগে 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 আজকের এই গ্রহ নক্ষত্রের গ্রহের মধ্যে কনভার্ট হয়। এখন যে গ্যাসগুলা আসে ওই গ্রহ তৈরিতে যে গ্যাস ও ধূলিকণা গুলা ব্যবহার করা হয়, এখন এগুলার মধ্যে পানি বা জলীয় বাষ্পের টুকরা এগুলা থাকতে পারে। সো এগুলা যখন হচ্ছে গ্রহের মধ্যে একদম ভিতরে চলে যায় তখন তার মানে কি, তার মানে হচ্ছে ওই পানি অলরেডি ওই গ্রহটার মধ্যে আছে, পরবর্তীতে কোনো মেকানিজমে সেই পানিটা জাস্ট বাইরে বের হয়ে আসবে। এটা ছিল একটা তত্ত্ব, যে প্রথমে যখন প্রোটোপ্ল্যানেটারি ডিস্কে আমাদের পৃথিবীর জন্ম হয়েছে ওই সময়ই পানিটা এর মধ্যে ঢুকে গেছে। কিন্তু এখন এই তত্ত্বের মধ্যে একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে যদি এরকম ভাবে হয় তাহলে মানে সরাসরি ওই প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের গ্যাস থেকেই যদি পানিটা আসে তাহলে হবে কি আমাদের এই গ্যাসের মধ্যে যে নিষ্ক্রিয় গ্যাসের যে অংশটুকু আছে সেই অংশটুকুর সাথে আমাদের সূর্যে যে নিষ্ক্রিয় গ্যাসের অংশটুকু আছে সেটার মধ্যে একটা সিমিলারিটি লক্ষ্য করা যাবে। কিন্তু বিজ্ঞানীরা দেখছে যে এটার মধ্যে তেমন কোনো সিমিলারিটি নাই, নিষ্ক্রিয় গ্যাসের যে অনুপাতগুলো আছে সেগুলোর মধ্যে নাই। তার এই কারণে পরবর্তীতে বিজ্ঞানীরা ডিসাইড করলো যে হচ্ছে ভিজা পৃথিবী তত্ত্বটা আপাতত এটা নিয়ে অ্যাকচুয়ালি ফিজিবল মনে হচ্ছে না। তো এরপরে ওরা করলো শুষ্ক পৃথিবী তত্ত্ব নিয়ে কাজ করলো। শুষ্ক পৃথিবী তত্ত্ব মানে হচ্ছে এখানে পানি প্রথমে ছিল না, পরবর্তীতে কোনো না কোনো উপায়ে পানি এটার মধ্যে আসছে। তাহলে এইটা আসার সিস্টেমটা কি? এখন এই সিস্টেমটার জন্য ওরা বিভিন্ন মেকানিজম খুঁজলো যে হচ্ছে কে নিয়ে আসতে পারে। তখন কে নিয়ে আসতে পারে এটার অ্যান্সার খুঁজতে গিয়ে দেখলো যে সবচেয়ে ভালো এক্সাম্পল হইতে পারে ধূমকেতু যেগুলো আছে সেগুলো। এই ধূমকেতুগুলোর মধ্যে তো বিশাল বরফের খণ্ড বেসিক্যালি। এখন এই ধূমকেতুগুলো থাকে হচ্ছে আমাদের পৃথিবীর কাছে একটা কুইপার বেল্ট বলে একটা জায়গা আছে সেখানে, আবার একবার সৌরজগতের একদম শেষ প্রান্তে ওর্ট ক্লাউড নামে একটা জায়গা আছে সেখানে। এই দুই জায়গা থেকে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ধূমকেতু পৃথিবীতে আশ্রয় করতে পারে এবং ওদের ধাক্কাতে আমাদের যে সাগর মহাসাগর যেগুলো আছে এগুলো খুব সহজেই তৈরি হইতে পারে। এখন এটা একটা থিওরি, তাহলে এই থিওরিটা এখন প্রমাণ করতে হবে যে এটা অ্যাকচুয়ালি এমন হয়েছে কিনা জানার জন্য। তো এই জন্য হচ্ছে আমাদের বেশ কিছু মিশন
এই জন্য আমাদের হচ্ছে মিশন ডিজাইন করা হইলো। তো এর মধ্যে একটা ডিজাইন করে একটা মিশনে আমাদের মহাশূন্য যান মানে প্রোব হচ্ছে ধূমকেতুর উপরে নামানো হয়। তো ওইখানে ধূমকেতুর উপরে নামায়ে তারপর ওরা দেখলো যে ধূমকেতুর মধ্যে যে পানি আছে সেই পানির সাথে পৃথিবীর যে পানি সেটার কতটুকু মিল আছে। বাট এখানেও তারা একটু হতাশই হইতে হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে ধূমকেতুর পানি আর পৃথিবীর পানির মধ্যে খুব একটা মিল নাই। তাহলে এরপরে তারা সিদ্ধান্ত নিল যে আচ্ছা তাহলে আর কি অপশন হইতে পারে, কোত্থেকে পানি আসতে পারে। তারপরে এখন যেটা রিসেন্ট যেই কাজটা সেটা হচ্ছে এবার ওনারা আমাদের যেই অ্যাস্ট্রয়েড বেল্ট আছে সেই অ্যাস্ট্রয়েড বেল্টের মধ্যেও কিন্তু অনেক গ্রহাণু আছে ছোট ছোট, যেগুলোর মধ্যে হচ্ছে বরফের টুকরা থাকতে পারে বা পানি থাকতে পারে। মানে সেগুলো যদি পৃথিবীতে এসে নিয়মিত বিরতিতে এসে পড়ে তাহলে দেখা যাবে যে এখান থেকে হচ্ছে আমাদের পানি পৃথিবীতে চলে আসতে পারে। তাহলে এখন তাদের একটা রিসেন্ট হচ্ছে আরেকটা মিশন করা হয়েছে, সেই মিশন থেকে ওই গ্রহাণু থেকে পানির যে স্যাম্পল সেটা নিয়ে আসা হচ্ছে। এখন এটা হিসাব নিকাশ করে পরবর্তীতে দেখা যাবে যে অ্যাকচুয়ালি এটার সাথে পৃথিবীর পানির মিল আছে কিনা। এখন এই রেজাল্টটা এখন আমাদের হাতে আসে নাই, আসুক তাহলে আমরা হয়তো পানির রহস্যের সমাধান হয়তো পেয়ে গেলেও পাইতে পারি, দেখা যাবে। এই অধ্যায়টা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এটা আসলে অনেক অসাধারণ, কারণ বাংলার যে বইগুলো আমি অন্তত পক্ষে পড়ছি এই ধরনের বিষয়গুলো নাই। আসলে এক্সোপ্ল্যানেট নিয়ে বাংলাতে এত ডিটেলে কোনো বই নাই যতখানি আমার ধারণা। ওই আপনার ধরেন অ্যাস্ট্রোনমির কোনো বই লিখলে তার মধ্যে ছোট একটা পার্টে এক্সোপ্ল্যানেট দিয়ে রাখবে, কিন্তু এখন বর্তমানে জ্যোতির্বিজ্ঞানে এক্সোপ্ল্যানেট একটা বিশাল বড় টপিক, অনেক ফেমাস টপিক। কেন বই এত কম আমি জানি না। তো আপনার যদি তৃতীয় বিভাগে যাই, তো এখানে দুটা ইন্টারেস্টিং টপিক আছে, আমি সব বলবো না কারণ বইটা তো দর্শকদের পড়তে হবে, তাদের পড়তে বলবো। ইন্টারেস্টিং দুটো টপিকের মধ্যে একটা হচ্ছে আমাদের সৌরজগৎ স্বাভাবিক নয়। তো এটা কেন? এটা একটা এমন একটা লেখা যে আমাদের সৌরজগৎ স্বাভাবিক নয়, তো কেন আমাদের সৌরজগৎ স্বাভাবিক নয়? সৌরজগৎ স্বাভাবিক না হওয়ার কারণ হচ্ছে ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, সর্বপ্রথম যে এক্সোপ্ল্যানেটটা খুঁজে পাওয়া গেছে সেটার নাম ছিল নিশ্চিতভাবে খুঁজে পাওয়া গেছে সেটার নাম ছিল 51 পেগাসি বি। এখন আমাদের সৌরজগতের মধ্যে একটা প্যাটার্ন আছে যে হচ্ছে আমাদের যেই মানে আমাদের যে সৌরজগতের গ্রহগুলো দেখি সেই গ্রহগুলোকে বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করি। এটা হচ্ছে পাথুরে গ্রহ পৃথিবীর মতো, যেটাকে আমরা টেরেস্ট্রিয়াল গ্রহ বলি, আর ওই পাশে হচ্ছে আমাদের আছে গ্যাস জায়ান্ট গ্রহগুলো, মানে হচ্ছে বৃহস্পতি, তারপর হচ্ছে শনি, এই ধরনের যে গ্রহগুলো, ইউরেনাস, নেপচুন, এরা। এখন এখানে আমাদের সৌরজগতের মধ্যে একটা স্পেসিফিক রুল ফলো করে গ্রহগুলা, সেটা হচ্ছে যেই গ্রহগুলো আমাদের সূর্যের কাছে অবস্থিত, তুলনামূলক কাছে, যেমন হচ্ছে বুধ, শুক্র, তারপর মঙ্গল, তারপর পৃথিবী, এরা যেগুলো আছে যারা সূর্যের কাছে, এগুলাই সাধারণত দেখা যাচ্ছে পাথুরে গ্রহ হচ্ছে। আর যেই গ্রহগুলো হচ্ছে এরকম গ্যাস দানব গ্রহ সেগুলোর অবস্থান হয় আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে, মানে পিছনের দিকে অনেকটা বলতে পারি আমরা, ঠিক আছে। এখন আমরা আমাদের প্ল্যানেটারি সায়েন্টিস্ট যারা আছে তারা সবসময় ধরে নিছে যে এই জিনিসটা আমাদের মহাবিশ্ব যদি এক্সোপ্ল্যানেট খুঁজে পাওয়া যায় তাহলে মহাবিশ্বের অন্য জায়গাতেও এই জিনিসটা ফলো করবে, রুলটা ফলো করবে। কিন্তু তারা প্রথম যে এক্সোপ্ল্যানেটটা খুঁজে পেলো, তাহলে ওটার মধ্যে তারা দেখলো যে ওই এক্সোপ্ল্যানেটটার অবস্থান ওই যে মূল নক্ষত্রের খুবই কাছে। মানে খুবই কাছে মানে কেমন কাছে, যে হচ্ছে আমাদের যে বুধ আর সূর্যের মধ্যে যে দূরত্ব বলতে গেলে তারও কাছে, কিন্তু সেটা হচ্ছে একটা গ্যাস জায়ান্ট, মানে একটা বিশাল আকারের একটা গ্যাস জায়ান্ট গ্রহ, মূল নক্ষত্রের খুব কাছে এটার অবস্থান। এটা আমাদের যেই থিওরি আমরা দিছি, মানে এতদিন ধরে থিওরি যতগুলো ছিল ওই সবগুলাকে মানে হচ্ছে বলতে গেলে কি বল প্রশ্নের মুখে ফেলে দেয় যে এটা কিভাবে সম্ভব। ওকে, তারপরে পরবর্তীতে এটা হচ্ছে ওই যেই এক্সোপ্ল্যানেটটা আমরা পাচ্ছি সেইগুলোকে আমাদের বলা হয়, মানে সাধারণ নাম দেওয়া হয় হট জুপিটার। মানে জুপিটার মানে বৃহস্পতি, মানে হট বলতে মানে হচ্ছে সূর্যের খুব কাছে থাকে, মানে মূল নক্ষত্রের খুব কাছে থাকে দেখে এটাকে হট, এই সেন্সে এইভাবে বলা হয় হট জুপিটার। এখন এই হট জুপিটার গ্রহগুলাই কিন্তু সবচেয়ে কমন এক্সোপ্ল্যানেট না। এখন মহাবিশ্বে এখন পর্যন্ত যতগুলো এক্সোপ্ল্যানেট খুঁজে পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে কমন যে এক্সোপ্ল্যানেট সেগুলোর নাম হচ্ছে সুপার আর্থ, আমরা এগুলাকে বলি সুপার আর্থ। এখন এই সুপার আর্থ গুলার আকারগুলা হয় কি, সুপার আর্থ গুলা হচ্ছে আমাদের যে পৃথিবী থেকে বড়, কিন্তু আমাদের যে ট্রেডিশনাল যে গ্যাস জায়ান্ট গ্রহ যেগুলো আছে মানে বৃহস্পতি বা শনি, এগুলা থেকে আকারে ছোট, মানে হচ্ছে দুইটা ঠিক মাঝামাঝি। এখন এই কারণে এই গ্রহগুলা হচ্ছে আমাদের কি বলে মানে এটা গ্যাস জায়ান্ট হবে নাকি হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট হবে এটা আগে থেকে বলা সম্ভব না, দুইটাই হইতে পারে। ওকে, মানে এটা হচ্ছে পৃথিবী থেকে বড় কিন্তু হচ্ছে আমাদের শনি বা বৃহস্পতি থেকে আকারে ছোট। ওকে, এখন এই ধরনের যে গ্রহগুলো আছে এই গ্রহগুলো আরেকটা ব্যাপার কি, এই গ্রহগুলোও সূর্যের খুবই কাছে, মানে মূল নক্ষত্রের খুবই কাছে অবস্থিত। এখন পর্যন্ত 1500 বা 5500 অ্যারাউন্ড এক্সোপ্ল্যানেট খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে এই সুপার আর্থ ধরনের আর্থের এক্সোপ্ল্যানেটের সংখ্যা প্রায় 3-3.5 হাজারের উপরে, মোরলেস।
ঠিক আছে, তার মানে কি এটা খুবই কমন, এই ধরনের এক্সোপ্ল্যানেট গুলা খুবই কমন। আবার ওইদিকে যদি আমরা হট জুপিটারের দিকে আমরা যদি দেখি, তাহলে সেগুলোও দেখা যাচ্ছে মোটামুটি বেশ কমন। মহাবিশ্বে এখন মধ্যে যা খুঁজে পাওয়া গেছে এর মধ্যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হচ্ছে হট জুপিটার। তাহলে সবচেয়ে কমন দুইটা এক্সোপ্ল্যানেট, আই মিন হট জুপিটার এবং সুপার আর্থ, এই দুইটার একটাও আমাদের সৌরজগতের মধ্যে নাই। ঠিক আছে, এটা একটা মানে এই কারণেই আমরা বলতে পারি একটা সবচেয়ে মানে মূল রিজন হচ্ছে আমাদের সৌরজগৎ বেসিক্যালি অন্যান্য যে প্ল্যানেটারি সিস্টেম গুলো আছে সেগুলোর মতো না। এটা হচ্ছে একদম একদম ভিজিবল মানে কি বলে প্রমাণ আমরা বলতে পারি। আমি দর্শকদের একটু বলে রাখবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে ওটা কমেন্ট করতে পারেন। আমার ভাইয়াকে কোনো প্রশ্ন করার থাকলে আপনারা যে কোনো প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করতে পারেন, আমি ওটা প্রশ্ন এখানে বলবো। তো এরপরে একটা ইন্টারেস্টিং লাস্ট যে টপিকটা আছে যেটা হচ্ছে মৃত নক্ষত্র ঘিরে গ্রহের জীবন। তো এখানে একটা জিনিস আপনি প্রথমে বলছিলেন যে মাইকেল মায়োর, যদি আমি ভুল না করি তাহলে উনি হচ্ছে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছিলেন। কিন্তু একটা ইন্টারেস্টিং প্লট হচ্ছে যে আমি একদম বয়সের শেষে দেখা যায় যে উনি আসলে আবিষ্কার করেন না এক্সোপ্ল্যানেট, তার আগে একবার আবিষ্কার হয়েছিল কিন্তু উনারটাকে হলো ধরা হয় আর ওইটাকে ধরা হয় না। তো এটা কেন একটু বলবেন? আচ্ছা, এটাই হচ্ছে 1900 সালটা প্রবলেম 1991, যে ওই সময় হচ্ছে মানে আরেকজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে কি বলে এলেক্স, আচ্ছা আমি মনে নেই সরি এক্স্যাক্টলি, ঠিক আছে এলেক্স সামথিং, ওকে আবার খেয়াল পড়তেছে না। উনি হচ্ছে অ্যাকচুয়ালি এক্সোপ্ল্যানেট প্রথম আবিষ্কার করছে, যদি আমরা সত্যি কথা বলতে যাই। ঠিক আছে, উনি এক্সোপ্ল্যানেটটা সর্বপ্রথম আবিষ্কার করছে, কিন্তু সমস্যা হচ্ছে উনার আবিষ্কারটাকে সর্বপ্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কারের মানে স্বীকৃতিটা দেওয়া হয়নি। এটার কারণ হচ্ছে উনি যেই এক্সোপ্ল্যানেটটা আবিষ্কার করছে সেইটা ঘুরতো একটা মৃত নক্ষত্রকে ঘিরে। এখন মৃত নক্ষত্র জিনিসটা কি? মৃত নক্ষত্রটা ছিল একটা নিউট্রন স্টার বা পালসার বলতে পারেন, একটা পালসার। ওকে, এখন যারা পালসার সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন যে হচ্ছে আমাদের যে নক্ষত্রগুলো থাকে স্বাভাবিক নক্ষত্র আমাদের সূর্যের মতো, সেগুলো এক সময় কি হবে, এগুলার জ্বালানি যখন শেষ হয়ে যাবে তখন কন্টিনিউয়াসলি সে এখন হচ্ছে সে বেসিক্যালি হাইড্রোজেন দিয়ে এসে ফিউশন করে, কিন্তু পরবর্তীতে সে যখন হাইড্রোজেন শেষ হয়ে যাবে তখন সে হিলিয়াম দিয়ে ফিউশন করা স্টার্ট করবে, তারপর ক্রমান্বয়ে আর উপরের দিকে ফিউশন গুলা করবে। এক সময় সে হচ্ছে তার রেড জায়ান্ট ফেজে প্রবেশ করবে, রেড জায়ান্ট থেকে সে হোয়াইট ডোয়ার্ফে চলে যাবে। এরপরে যদি এই নক্ষত্র যেগুলা থাকে সেই নক্ষত্রগুলার যদি হচ্ছে ভরটা অনেক বেশি হয়, মানে আমাদের সূর্যের সমান না ডিপেন্ড, এর থেকে অনেক বেশি হয়, তাহলে দেখা যায় যে এই নক্ষত্রগুলো বিস্ফোরিত হয়। ওই বিস্ফোরিত যখন হয় তখন এই ঘটনাটার নাম হচ্ছে সুপারনোভা। আর বিস্ফোরণের পরে যে অবশিষ্ট কোরের অংশটা থাকে ওইটার মধ্যে গ্র্যাভিটির প্রচন্ড সংকোচন হইতে থাকে, আর সেখান থেকে হচ্ছে দুই রকম জিনিস হইতে পারে, একটা হচ্ছে নিউট্রন স্টার আর আরেকটা হইতে পারে পালসার। এখন নিউট্রন স্টার হচ্ছে কি, ওইটার মধ্যে আমাদের কি হবে যে হচ্ছে আমাদের যেই পরমাণুর মধ্যে যেই বেসিক্যালি কি থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলা থাকে, কিন্তু নিউট্রন স্টারের মধ্যে হয় কি বলতে গেলে মোটামুটি ওই নক্ষত্রের 90% অনলি নিউট্রন দিয়ে গঠিত হয়। এখন এই নক্ষত্রগুলো একটা স্পেশাল টাইপ নক্ষত্র, এখন এগুলো থেকে রেডিও সিগন্যাল আসতে পারে, ওই রেডিও সিগন্যাল যদি পৃথিবীমুখী হয় তাহলে দেখা যায় যে আমরা নির্দিষ্ট বিরতিতে আমরা হচ্ছে ওই রেডিও সিগন্যালটা আমরা যদি ধরতে পারি, রেডিও সিগন্যাল বা হচ্ছে গামা সিগন্যাল হইতে পারে, ওই ইয়াটা যদি আমরা ধরতে পারি তখন সেটাকে আলাদাভাবে পালসার নামে ডাকে। তাহলে বেসিক্যালি নিউট্রন স্টার বলি আর পালসার বলি, এই যেটাই আমরা বলি না কেন এগুলা হচ্ছে মৃত নক্ষত্র, মানে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে সে হচ্ছে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হওয়ার যে অংশ বিশেষ ছিল সেটাও একটা নক্ষত্রের মতো কাইন্ড অফ আচরণ করতেছে, এটাকে আমরা মৃত নক্ষত্র বলি। তাহলে এই ধরনের মৃত নক্ষত্রকে ঘিরে তারা হচ্ছে উনি হচ্ছে একটা এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছিল। এখন এই কারণে ওই মানে তার আবিষ্কারটাকে হচ্ছে প্রথম গতানুগতিক এক্সোপ্ল্যানেট হিসেবে তারা ধরে নেয়নি, কিন্তু যখন ওই মাইকেল মায়োর যেটা আবিষ্কার করছে সেটা ছিল আমাদের সূর্যের মতো একটা নক্ষত্র, এই কারণে তাকে আবিষ্কার তখন তাকে বেসিক্যালি দিয়ে দেওয়া হয়েছে। আমি পাইছি ওনার নাম হচ্ছে অ্যালেক্স ওলসেন। ওই যে একটু কঠিন নাম এই জন্য ভুলে গেছি। হ্যাঁ, পোলিশ নাম আপনার মধ্যে আছে। আচ্ছা, একজন দর্শক হচ্ছে প্রশ্ন করছে এক্সোপ্ল্যানেটটা কি, একটু বলবেন এই বিষয়টা, তার কাছে নতুন, তো একটু ভাইয়া বলেন এক্সোপ্ল্যানেট আসলে কি জিনিস। আচ্ছা, এক্সোপ্ল্যানেট হচ্ছে দেখেন আমাদের যে সৌরজগৎ আছে, সৌরজগতের কেন্দ্রে কি আছে, আমাদের সূর্য আছে, সূর্যকে ঘিরে আমাদের এখানে 8টা গ্রহ আছে, আগে 9টা ছিল, একটা কমে গেছে 8টা হয়ে গেছে। ওকে, এই গ্রহগুলা হচ্ছে আমরা সাধারণ প্ল্যানেট বলবো। ওকে, এখন আমাদের মহাবিশ্বের তো প্রচুর পরিমাণে নক্ষত্র আছে, আমরা জানি আকাশের দিকে তাকালে প্রচুর নক্ষত্র দেখতে পারি। এখন এই নক্ষত্রগুলোর মধ্যেও কি আমাদের এরকম গ্রহ থাকতে পারে? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি না থাকার কোনো কারণ নাই। আমাদের সূর্যের এমন কি এমন স্পেশাল যে ওর 8টা গ্রহ আছে আর অন্যদের থাকতে পারবে না, এমন হওয়া উচিত না। তার মানে ওদেরও থাকতে পারে। তবে পরবর্তী দেখা গেছে যে ওদেরও আছে, অ্যাকচুয়ালি ওদের আছে।
ওকে, তাহলে ওই যে গ্রহগুলা আছে সেগুলোকে আমরা বলি একদম শর্টকাট একটা কমন নেম দিছি, সেই কমন নেমটাই হচ্ছে এক্সোপ্ল্যানেট। ওকে, একদম সহজভাবে যদি বলি, মানে সোজা কথা বললে যে সৌরজগতের বাইরের যে কোনো গ্রহকে আমরা বাইরে। হচ্ছে এক্সোপ্ল্যানেট বলি। কারণ আচ্ছা, এক্সোপ্ল্যানেট অনেক রকম হইতে পারে, সেটা আলাদা কথা, বাট আমরা সাধারণ নামে আমরা এক্সোপ্ল্যানেট নাম দিয়ে বলে দিতে পারি। আপনার ভাইয়ার বইয়ে আপনারা অনেক কিছু পাবেন এক্সোপ্ল্যানেট নিয়ে, কি কি ধরনের এক্সোপ্ল্যানেট আছে, এগুলো কিভাবে তৈরি হয়, ভাইয়া খুব ডিটেইলে বইয়ের মধ্যে এগুলো আছে। এরকম বই আসলে আরো প্রচুর হওয়া উচিত বাংলায়, অন্ততপক্ষে আমি মনে করি। তো এখন যদি আমি আমার পার্সোনাল দিক থেকে একটা প্রশ্ন করি ভাইয়া, যে আপনি তো এক্সোপ্ল্যানেটের একটা বই লিখছেন, এটা নিয়ে অনেক পড়াশোনা করছেন, অবশ্যই অনেক কিছু পড়তে হয়েছে আপনাকে। আপনার কি মনে হয় যে এই মহাবিশ্বে আমরাই একমাত্র প্রাণ নাকি আরো প্রাণ আছে? না, এটা আমি আগেও বলছি, ব্যক্তিগত আমি অলওয়েজ মনে করি অবশ্যই প্রাণ থাকা উচিত। এত বড় মহাবিশ্ব অথচ আমরা মানুষ মাত্র একটা, বুদ্ধিমান প্রাণী মাত্র একটা হবে, এটা কেমন কথা? এটা মানে আমি কোনো লজিক খুঁজে পাই না। যদি আমি দেখি যে মহাবিশ্বের সব গ্রহতে আমি ঘুরে আসছি, ওইখানে তারপর আমি খুঁজে পাই নাই, তারপর আমি বিশ্বাস করবো। যদি একটা গ্রহ দেখা যায় মানুষ যায় নাই, আমি ধরে নিব ওইখানেই প্রাণের অস্তিত্ব আছে, ফর এক্সাম্পল। ওকে, আর প্রাণ যে আমাদের মতোই মানুষের মতো হইতে হবে আমার কোনো কথা নেই, এটা অন্যরকম হইতে পারে, সমস্যা নেই। যেমন আমরা কার্বন বেসড প্রাণী, হয়তো যে সায়েন্স ফিকশন আমরা পড়ছি না যে হচ্ছে ও হয়তো প্রাণ থাকতে পারে সিলিকন বেসড বা অন্য কোনো অক্সিজেন, মানে অন্য কিছু, কারণ আমরা হচ্ছে ওই অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, হয়তো দেখা যাচ্ছে সে হচ্ছে নাইট্রোজেন গ্রহণ করে বেঁচে আছে, হু নোজ, অনেক কিছুই হইতে পারে। ওকে, তো এটার অবশ্যই প্রবাবিলিটি আছে আমার মনে হয়। আর এখন তো মহাবিশ্বে হচ্ছে আমাদের একটা ব্যাপার আছে যে আমাদের বিজ্ঞানীদের ধারণা যে আমাদের পৃথিবীর অবস্থান সূর্য থেকে এমন একটা দূরত্বে যেখানে হচ্ছে আমাদের তরল পানি থাকার প্রবাবিলিটি অনেক বেশি, মানে আছে আমাদের ক্ষেত্রে। তাহলে অন্য গ্রহগুলার, অন্য নক্ষত্রের বেলাতেও হয়তো এমন আছে যে হচ্ছে আমাদের সৌরজগতে, মানে পৃথিবী আর সূর্যের মাঝখানে যেরকম ডিস্টেন্স, দেখা যাবে যে অন্য প্ল্যানেটারি সিস্টেমে এরকম ডিস্টেন্স হয়তো কোনো গ্রহ আছে, তাহলে দেখা যাবে যে হয়তো ওইখানে হয়তো প্রাণের অস্তিত্ব থাকতে পারে, পানি থাকতে পারে। মানে প্রাণের তো আপাতত সবচেয়ে প্রধান শর্ত হচ্ছে পানি, তো পানি থাকলে একটা ভালো চান্স আছে যে হচ্ছে এখানে প্রাণের অস্তিত্ব থাকার। আর এর মধ্যে আমাদের যে সৌরজগতের কয়েকটা উপগ্রহ আছে, শনির কয়েকটা উপগ্রহ আছে, ওগুলোর মধ্যে মোটামুটি পানির অস্তিত্ব এখনো ফুল কনফার্ম হচ্ছে কিনা আমি শিওর না, বাট বেশ ভালো জোয়ার সম্ভাবনা আছে, তাহলে সেগুলোর মধ্যে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। তো এখন আমরা তো মাত্র হচ্ছে কি বলে মাত্র শুরু করলাম স্পেস এক্সপ্লোরেশন। ওকে, তো অনেক সময় বাকি আছে, তো দেখা যাক, আমি কনফিডেন্ট যে আমাদের প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আমাদের একজন দর্শক হেলাল চৌধুরী, উনি একটা প্রশ্ন করছেন যে নক্ষত্রে কোন বৈশিষ্ট্যের জন্য গ্রহ থাকবে নাকি থাকবে না, এটা আসলে বলা যায়, মানে ওনার কথা বলতে গেলে যে কোন ধরনের নক্ষত্রের পাশে গ্রহ থাকে আর কোন ধরনের নক্ষত্রের পাশে গ্রহ থাকে না। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এখন এটা খুবই প্রথমে আমি বই আলোচনা করছি, মানে আমার মেইন রাইটার আলোচনা করছে, সেটা হচ্ছে যত নক্ষত্র আছে মহাবিশ্বে প্রত্যেকটা নক্ষত্রই প্ল্যানেটারি সিস্টেম তৈরি করার জন্য উপযোগী। ওকে, একদম সহজ কথা হচ্ছে এইটা। প্রত্যেকটা নক্ষত্রেতে, মানে আমি যে একটু আগে যখন বললাম যে প্রত্যেকটা গ্রহ যেগুলা হচ্ছে গঠিত হচ্ছে, সেটা হচ্ছে এর চারপাশে, প্রতিটা নক্ষত্র যখন গঠিত হয় এর চারপাশে একটা গ্যাসের আবরণ থাকে, ওই মানে গ্যাসের একটা এলাকা থাকে, ওই এলাকাটা ডিস্ক শেপ হয়, ওই ডিস্কটার নামই হচ্ছে প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক। ওকে, ওই ডিস্ক থেকে বেসিক্যালি আমাদের যতগুলা গ্রহ আছে সেগুলা কালের বিবর্তনে মিলিয়ন মিলিয়ন বছর পরে সেগুলা গ্রহতে কনভার্ট হইতে পারে। এখন তার মানে এই, যদি কোন নক্ষত্রে যদি প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থাকে তাহলে সেইটা গ্রহ তৈরি করার সক্ষমতা রাখে, একদম সহজ ক্যালকুলেশন। ওকে, এর মধ্যে আমাদের যে স্পিটজার স্পেস টেলিস্কোপ, একটা খুব বিখ্যাত, নাসার যে 4টা স্পেস মিশন ছিল এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত মধ্যে একটা, 4টার মধ্যে একটা। এই মিশনে তারা হচ্ছে দেখছে যে নক্ষত্র, যতগুলো নক্ষত্র অবজার্ভ করে দেখছে সবগুলোর মধ্যেই দেখা গেছে যে প্রতিটা নবীন নক্ষত্রের চারপাশে এই প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক আছে। তাহলে প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক যদি থাকে তাহলে অবশ্যই তার ক্যাপাবিলিটি আছে প্ল্যানেটারি সিস্টেম তৈরি করার। কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা টাইম লিমিট আছে, একটা টাইম লিমিট সাপোজ 10 মিলিয়ন বছর। ওকে, এক্স্যাক্টলি টাইম লিমিট আমার মনে নেই, বাট খুব সময় 10 মিলিয়ন বছরের কাছাকাছি হবে। এই টাইম লিমিটের মধ্যে দেখা যায় যে প্রোটোপ্ল্যানেটারি ডিস্কটা অদৃশ্য হয়ে যায়, মানে বিভিন্ন মেকানিজম এটা ধ্বংস হয়ে যায়, সহজ কথা। ওকে, কারণ এই যে আমাদের যে সূর্য দেখছি, সূর্যের চারপাশে কিন্তু এমন কিছু নাই। ওকে, মানে প্রথমে ছিল পরে নাই হয়ে গেছে। ওকে, তাহলে এই টাইম যে লিমিটটা আছে, গ্রহ তৈরি হইতে হলে এই টাইম লিমিটটার মধ্যেই হইতে হবে। যদি হইতে পারে হবে, আর না হইতে পারলে হবে না, ব্যাপারটা এরকম। ঠিক আছে, মানে এখন আমরা ধরে নিব সবগুলা নক্ষত্রই ক্যাপেবল। ঠিক আছে, এরপর হচ্ছে বাকিটা হচ্ছে দেখা যাক কি হয়, টাইম লিমিটের মধ্যে কি হচ্ছে, যে কাছাকাছি এসে যে রিঅ্যাকশন গুলা হওয়ার কথা, মহাকর্ষ বল যে ভূমিকা পালন করার কথা সেগুলো করতেছে কিনা, এই টাইপ বিভিন্ন জিনিসপত্র তখন চলে আসবে। বা সব নক্ষত্রের মধ্যে প্ল্যানেট সিস্টেম থাকতে পারে থিওরিটিক্যালি। আচ্ছা, ঠিক আছে, তা আমরা হচ্ছে একটু বইয়ের বাইরে যাই। তো ভাইয়া হলো আপনি সময় বের করেন কিভাবে?
কারণ আপনি একজন হচ্ছে চাকরিজীবী, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করেন, তো অনেক কাজ, তার মধ্যে আপনি সময় কিভাবে বের করেন? একটা বই লেখা তো অনেক ঝামেলার ব্যাপার। হ্যাঁ, বই লেখা প্রথম কথা হচ্ছে ঝামেলার ব্যাপারে কোনো সন্দেহ নেই, প্রচুর ধৈর্য লাগে, প্রচুর মানে প্রচুর, এবং মাথার উপর ভালোই প্রেশার দেয়। এখন পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে যখন একটা নেশা হয়ে যায় তখন ওয়ান ওয়ে অ্যানাদার টাইমটা বের হয়ে যায়, এটা আমি যেটা খেয়াল করছি। এমন এমন অনেক দিন আছে যে হচ্ছে আমি যখন ট্রেনে করে বিভিন্ন সময় ঢাকা যাই, আমি ট্রেনে বসে বসে আমি টানা 3 ঘন্টা এই ঝাঁকির মধ্যে ঝাঁকি দিচ্ছে ট্রেনের মধ্যে, হাতে এক লাইন লিখতেছি, তারপর দেখা যাচ্ছে হচ্ছে আবার হাত বেঁকা হয়ে যাচ্ছে, পরে কেটে আবার লিখতেছি, ট্রেন যখন একটু থামে ওই সময় একটু লিখি, ঠিক আছে, এরকম অনেক কাহিনী করে মোটামুটি লেখালেখি করতে হয় আর কি, ঠিক আছে এটা। এবং এবং অনেক সময় কি হচ্ছে আমাদের কলিগরা বা বন্ধুরা আড্ডা দিচ্ছে, ওইটা না গিয়ে বাসায় বসে লিখতেছি যে না আমার একটা ডেডলাইন আছে যমুকের মধ্যে, আমার ওই চ্যাপ্টারটা আমাকে শেষ করতে হবে এনিহাউ, ঠিক আছে, এরকম আর কি, এইভাবে করে করতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন কাজটা যখন আমি এনজয় করি তখন এটা আসলে আর সমস্যা হয় না, তখন ব্যাপারটা ভালোই লাগে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর যদি আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যদি বইটা মৌলিক বই হয়, মৌলিক বই লেখাটা আমার মনে হয় খুব কঠিন একটা কাজ। হ্যাঁ, মৌলিক বই হইলে আমাকে সব ডাটা রিসার্চ করে বের করতে হবে, ওইটা ঠিক আছে, কিন্তু হচ্ছে বইটা সাজাইতে হয়, মানে কমপ্লিট কাঠামোটা আমাকে রেডি করতে হবে। কিন্তু আমি এখন পর্যন্ত যতগুলো কাজ করছি এগুলো হচ্ছে অনুবাদ বলা যাবে না, রূপান্তর বলতে পারেন, কারণ হচ্ছে এগুলা আমি আমার নিজের মতো অনেক কিছু অ্যাড করছি, অনেক কিছু বাদ দিছি, অ্যাড করছি, যা দরকার আমি করছি, আমার মতো সাজাই দিছি। কিন্তু প্রথম যে প্রাথমিক যে কাঠামোটা সেটা কিন্তু রেডি করা ছিল, এজন্য আমার একটা বিশাল সময় বেঁচে গেছে। ওকে, যে এটা নিয়ে যে অনেক বেশি চিন্তা করতে হবে এরকম না, একটা রেডি করার জিনিস ছিল, ওইটার উপর আমি আরো সুন্দর করে করছি। ওকে, সো এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা যদি না থাকতো তাহলে কিন্তু বেশ কঠিন বই লেখা, মৌলিক বই লেখা খুব কঠিন, এর কোনো সন্দেহ নেই। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের এক্সো প্ল্যানেট তো হলো, এখন তাহলে সামনে আপনার পরিকল্পনা কি? এবারের বইমেলা থেকে নতুন কোনো বই আসবে না, বা আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন এখন নতুন কোনো বই নিয়ে? আচ্ছা, এখন এবারে বইমেলা আমি আরো কয়েকদিনের মধ্যে বেশ কিছু ঘোষণা দিব, এটা আমি গতদিনও বলছি। আচ্ছা যাই হোক, এখন কতদিন তো সেটাই, কপাল খারাপ, কপাল খারাপ না, কপাল ভালো, আরেকবার বললাম, সমস্যা কোথায়? আচ্ছা, আর একটু আপডেট আছে গত দিনের থেকে, এবার একটু আপডেট আছে, সেটা হচ্ছে ওই আগে যেটা বললাম যে আমাদের যে সায়েন্সের যে বইগুলো আছে আমরা হচ্ছে 2 রকম বই দেখি, একটা হচ্ছে ওই যে পপ সায়েন্সের বই, একাডেমিক বই, বেসিক্যালি 2 রকম বই আমরা দেখতে পাই। এখন পপ সায়েন্সের বইও বাংলায় প্রচুর আছে, একাডেমিক বইও মোটামুটি আছে, সমস্যা নাই। এখন যেই জিনিসটা নাই সেটা হচ্ছে সায়েন্স কমিক্স। ওকে, এই জিনিসটা আমার মনে হয় আমাদের যেই ইয়াং যে রাইটার, সরি পাঠক যারা আছে ওদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য এটা খুবই একটি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারে। তাহলে এই কারণে আমি এবার মোটামুটি আমি আমার কলিগ আর হচ্ছে আমার ওয়াইফের সাথে মিলে মোটামুটি মোরলেস 4টা সায়েন্স কমিক্স বই আসবে, হোপসো, এখন পর্যন্ত আমি যতটুকু জানি। এর মধ্যে একটার কাজ শেষ হয়ে গেছে, এটা হচ্ছে হিউম্যান বডি থিয়েটার, আরেকটা বইয়ের কাজ অলমোস্ট শেষ, সেটা হচ্ছে রকেট, আর আরেকটা বই আছে সেটা সোলার সিস্টেম, ওইটার কাজ 50% মতো শেষ, আর লাস্টে একটা বই আছে রোবট এবং ড্রোন নিয়ে। ওকে, এটা চলতেছে আর কি, কাজের অল্পই হয়েছে, মানে এই 4টা সায়েন্স কমিক্স প্রবাবলি এই বইমেলাতে আসবে এইটা। আর এর বাইরে একটা ওই যে ফুল লেখালেখির বই, মানে এক্সোপ্ল্যানেটের মতো আরেকটা বই আসবে ইনশাল্লাহ, সেটা সেটা হচ্ছে আমার তার কি বলে সুপার হেভি নামে একটা বই আছে, সেটা হচ্ছে কিট চ্যাপম্যানের লেখা, সুপার হেভি নামে একটা বই আছে। সেই বইটা হচ্ছে আপনার আমাদের যে পর্যায়ের সামনে যে মৌলগুলা আছে সেই মৌলগুলার যেই তেজস্ক্রিয় যে ভারী মৌলগুলা আছে সেগুলাকে ফোকাস করে লেখা, মানে হচ্ছে আমাদের ইউরেনিয়াম থেকে শুরু করে আমাদের 118 যে মৌল পর্যন্ত যেগুলো আছে, এই প্রত্যেকটা মৌলের মানে যে আবিষ্কারের ঘটনাগুলা, এবং এগুলো সবগুলো হচ্ছে রাজনৈতিক মৌল। আমার কাছে মনে হয় রাজনৈতিক মৌল মানে কি, যে এগুলা যেমন হচ্ছে আমাদের ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম, এর কি করছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করে দিচ্ছে। ওকে, মানে পুরো বিশ্বের মানচিত্রটাই চেঞ্জ করে ফেলছে এই 2টা মৌল। ওকে, এরপর এখানে কিন্তু থেমে নাই, এরপর থেকে কিন্তু হচ্ছে আরো ক্রমান্বয়ে আরো বেশ কিছু মৌল বের হয়েছে, আবিষ্কার হয়েছে। এখানে হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর কথা আছে, যেমন হচ্ছে সিবর্গ, আমরা হয়তো ওনার সাথে খুব একটা পরিচিত না, বাট উনি একে 5-4টা মৌল আবিষ্কার করে ফেলছে, কৃত্রিম মৌল আবিষ্কার করে ফেলছে। যাই হোক, এই এই ঘটনাগুলো আছে। তারপর এখানে হচ্ছে আমাদের রাশিয়া, মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে আমাদের যেই আমেরিকা, এদের মধ্যে হাড্ডাহাড্ডি যে লড়াই হয়েছে, মানে কোল্ড ওয়ার যেটা আমরা বলি, সেটার সময় হচ্ছে আমাদের যে মৌলগুলো নিয়েও এখানে আরেকটা ওয়ার হয়েছে, এটা নাম হচ্ছে ট্রান্সফেরিয়াম ওয়ার। ওকে, এরকম বিভিন্ন জিনিসপত্র নিয়ে, মানে বিজ্ঞান, রাজনীতি, ইতিহাস, এই সব জিনিসপত্র নিয়ে, মানে ফোকাসটা হচ্ছে 92 পর থেকে যে মৌলগুলা সেগুলা নিয়ে। এইটা নিয়ে একটা বই, সেটা হচ্ছে সুপার হেভি, কিট চ্যাপম্যানের লেখা, খুবই অসাধারণ একটা বই, পুরস্কারপ্রাপ্ত বই, ওই বইটা নিয়ে এবার আমি কাজ করছি। সো এই বইটাও 2টা খণ্ডে আসবে, এখন প্রথম খণ্ডটা প্রবাবলি এই বইমেলায় আসবে আশা রাখি।
এখন পর্যন্ত। এখানে হচ্ছে 92 থেকে 103 পর্যন্ত মৌল নিয়ে কাজ করা হয়েছে। খুব ইন্টারেস্টিং, মানে আমি পার্সোনালি পড়ে খুব মজা পাইছি আর কি। তো আমি যেহেতু মজা পাইছি, আমার চিন্তা হচ্ছে এখন পাঠকদের একটু মজা দিই, সমস্যা কোথায়, ওনারাও জানুক। কমিক্স বলতে একটা প্রশ্ন মাথায় আসলো, বাংলাদেশের মানুষ কমিক্স বলতে বুঝেই হচ্ছে আপনার কার্টুন, সেখানে কিছু গল্প থাকবে, কিছু কাহিনী থাকবে। এখন আপনি বলতেছেন যে এটা একটা সায়েন্স রিলেটেড বই, এখন আমি প্রশ্ন করতে পারি এটা কেমন? অর্থাৎ ধরেন যে সায়েন্সের কোনো টপিক শিখবো নাকি সায়েন্স ফিকশন টাইপ? এটা যদি সায়েন্সের সরাসরি সায়েন্স শিখবেন, ওকে, কোনো সায়েন্স ফিকশন না। যেমন আমি যদি ইয়াটা বলি, রকেটের কথাটা বলি, এটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে রকেট বইটা। মানে আমি রকেট নিয়ে তেমন কিছুই জানতাম না, আমি জানি রকেট উপরের দিকে যায়, উপরে পাঠায় দেয়, এই পর্যন্তই শেষ, আমার নলেজ এই পর্যন্তই শেষ। আর মাঝখানে হচ্ছে রিসেন্টলি হচ্ছে যে আপনার যে বিজ্ঞান লোক একটা ভিডিও আসছে, খুব সুন্দর একটা ভিডিও, যে স্পেস এক্স এর ওরা যে ধরে ফেলছে আর কি মাঝ আকাশে, ভিডিওটা এডিট আমি করছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ সেটাই, এটা খুবই ভালো লাগছে আমার ভিডিওটা আমার। আর আমি ফেসবুকে তো র্যান্ডমলি দেখতেছি যে এটা ধরে ফেলছে, আমার মাথা আসছে এটা তো ইম্পর্টেন্স কেন, কি হলো করে ধরে ফেলে, কি হইলো? আপনার দেখার পর আমি মোটামুটি ক্লিয়ার হয়েছে। যাই হোক, অসাধারণ ভিডিও। যাই হোক, এখন এটা তো হচ্ছে আধুনিক প্রযুক্তিতে এখন রকেটের কোন দিকে যাচ্ছে, ফিউচারটা কোথায়, এটা হচ্ছে রকেটের ফিউচার। আর রকেটের মানে অতীতটা কেমন ছিল, একদম প্রথমে রকেট কি ছিল, রকেট হচ্ছে আমাদের ওই চাইনিজরা হচ্ছে আতশবাজি হিসেবে ইউজ করতো। ওইখান থেকে ক্রমান্বয়ে সেটা হচ্ছে একসময় যুদ্ধের একটা হাতিয়ার ছিল, ঠিক আছে, সেখান থেকে স্পেস এক্সপ্লোরেশনের মধ্যে এটা ব্যবহার করা হচ্ছে। মানে কন্টিনিউয়াসলি রকেট কিন্তু হচ্ছে প্রথমে ছিল এন্টারটেনমেন্ট, পরে ধ্বংসাত্মক কাজে ইউজ হচ্ছে, এখন হচ্ছে সৃষ্টিশীল কাজের দিকে সে কনভার্ট হচ্ছে। মানে ফুল ইতিহাসটা কোন বিজ্ঞানী কি করছেন, কোন মেকানিজম তারা ব্যবহার করছে, মানে বেসিক যে বিজ্ঞানের ব্যাপারটা, যে রকেট যে হচ্ছে উপরের দিকে উঠবে, ডানে যাবে বামে যাবে, এই ম্যানুভার গুলা কিভাবে হয়, ওকে, ফর এক্সাম্পল, ঠিক আছে। তারপর হচ্ছে মানে অনেক কিছু আছে, মানে টোটালটাই হচ্ছে রকেটের সায়েন্স নিয়ে একদম প্রথম দিকে শুরু করে এই পুরোটা নিয়ে কভার করছে। এবং কার্টুন গুলা খুবই অসাধারণ, যে কোনো মানুষের এই বইটা পছন্দ হবে, এটা হচ্ছে আমার পার্সোনাল মনে হয়। এবং এটা করতে গিয়ে আমার খুবই কষ্ট করতে হয়েছে, কারণ যেহেতু রকেট নিয়ে আমার তেমন কিছুই জানা ছিল না, এটা নিয়ে আমার কাজ করতে গিয়ে আমার প্রচুর ঘাটাঘাটি করতে হয়েছে, মোটামুটি অনেক কিছু জানতে পারছি, খুব ইন্টারেস্টিং। আপনি যে একটা বললেন বডি রিলেটেড, ওইটা হঠাৎ করে আমার খুব একটা ইয়ে নাই, মানে এটা হচ্ছে আমি অ্যাঙ্করিং রোল বলতে পারেন। এটা হচ্ছে বেসিক্যালি আমি এবং আমার ওয়াইফকে এবার হচ্ছে জোর করে আমি একটু লেখালেখির মধ্যে নিয়ে এসেছি। এখন হিউম্যান বডি থিয়েটারটা হচ্ছে ওই বইটাও, এটা খুবই বিখ্যাত বই, মানি সুইক্সের একটা বই। এখন এই বইটার মধ্যে হচ্ছে আমাদের হিউম্যান বডিকে তো আমরা বেসিক্যালি বলি হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড বায়োলজিক্যাল মেশিন আমরা যেটা বলি, ওকে। এখন এইখানে যেই ঘটনাগুলো হয়, এটা মানে আমার জানি না অন্য মানুষের কেমন মনে হয়, আমার বায়োলজি খুব অসহ্য লাগতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ওকে। বায়োলজি থেকে আমি যদ্দূর পারি দূরে থাকতাম। এখন মানব দেহতে প্রশ্ন নিয়ে আসে আরো ভয়ঙ্কর কঠিন জিনিস আমার কাছে। কিন্তু এই সব জিনিসগুলা মানে মানব দেহ ধরেন হচ্ছে আমাদের বিভিন্ন সিস্টেম, মাসকুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপর হচ্ছে স্নায়ুতন্ত্র, হাবিজাবি, অনেক কিছু আছে। এখন এই জিনিসগুলা খুবই ইজি ওয়েতে, তারপর কার্টুন দিয়ে, মানে হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি একটা কনসেপ্টটা হচ্ছে এমন যে হচ্ছে একটা থিয়েটার, সেই থিয়েটারের মধ্যে একটা কঙ্কাল আসলো, সে কঙ্কাল এসে তার নিজেকে পরিচয় করাই দিচ্ছে, তার নিজের দেহের বিভিন্ন জিনিস নিয়ে গল্প করতেছে, তারপর কিভাবে খাদ্য পরিপাক হয়, রক্ত কিভাবে ফ্লো করে, আমার হার্টবিটে কি হচ্ছে, প্রেশার কি হচ্ছে, হাতটা ভেঙে গেলে কি হয়, ওকে। মানে বিভিন্ন জিনিস, পুরো জিনিসটা একদম ইজি করে এবং ডিফারেন্ট ওয়েতে একটা প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে। এইভাবে করে এই বইটা পুরোটা করছে, মানে এটা যে কারো পছন্দ হবে, ঠিক আছে। মানে আমি বায়োলজি হেট করি, একদম সত্যি কথা যেটা, কিন্তু দেখা যাচ্ছে আমারও অসাধারণ লাগছে যে আরে এইটা তো বাংলা অবশ্যই থাকা উচিত। তখনই আমি, যেহেতু আমি বায়োলজি কিছুই পারি না, তো ডেফিনেটলি আমাকে অবশ্যই ডাক্তার কারোর কাছে যাওয়া লাগছে। আমার ওয়াইফ ডাক্তার, তাকে আমি বলে অনেক কষ্টে রাজি করে আমি ব্যাপারটা করছি যে তুমি করো, আমি হচ্ছে সাথে আছি, আমি তোমার ভাষাগত হেল্প টেল্প এগুলো আমি করবো, আমার দর এই পর্যন্তই, ঠিক আছে, ওকে। বাট বইটা হচ্ছে বেসিক্যালি সে করছে। এখন ওইটাও খুবই একটা অসাধারণ বই, ওইটা আসতেছে, ওইটার কাজ শেষ, ওইটা প্রচ্ছদ রেডি, সবই রেডি, ওইটা ঘোষণা চলে আসবে কয়েকদিন পরে ইনশাআল্লাহ। মানে আমরা এবারে বইমেলাতে এই বইগুলো পাবো। আর আমি যদি একজন পাঠক হিসেবে ধরি যে আমি তো প্রায় একটু বয়স্কই পাঠক, বাচ্চা না, তো আমার এই বইগুলো কি আমার উপযোগী নাকি শুধু বাচ্চাদের উপযোগী? আমি নির্দ্বিধায় বলবো যদি বায়োলজি পছন্দ হয় তাহলে অবশ্যই হিউম্যান বডি সেটা ভালো লাগবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর রকেটটা অবশ্যই, আপনি যেহেতু বড়, আপনার অবশ্যই রকেটটা ভালো লাগবে। আর ওইদিকে সোলার সিস্টেম বইটা বেসিক্যালি বাচ্চাদের, কিন্তু যদি আপনি মানে সৌরজগৎ নিয়ে তেমন কিছু না জানেন, ফর এক্সাম্পল
মানে অনেকেই বেসিক জানি আমাদের সূর্য গ্রহ অল্প কয়েকটা আছে, হচ্ছে কি বলে গ্রহ আছে 8টা, এই পর্যন্ত এই দৌড় অনেকেই আছে, আমি থাকতে পারি, এটা অস্বীকার রূপ মানে অ্যাস্ট্রোনমি নিয়ে খুব একটা আইডিয়া নেই, তাদের জন্য সোলার সিস্টেম বইটা খুব পছন্দ হবে। মানে ওইটাও হচ্ছে একটা মানে ভ্রমণ, ওই সোলার সিস্টেম বইটা হচ্ছে ভ্রমণ। এখানে দুইজন একটা কাল্পনিক রকেট নিয়ে সে হচ্ছে ফুল সোলার সিস্টেমটা ঘুরে আসে, সেখানে বিভিন্ন সোলার সিস্টেমে যায়, সেখানে সোলার সিস্টেমের বিভিন্ন গ্রহতে যায়, সে গ্রহতে গিয়ে সে হচ্ছে কি বলে ওইখানে ওইটার যেই কি কি জিনিসপত্র আছে, এই ধরনের ইন্টারেস্টিং জিনিসপত্র যেগুলো, সেগুলো নিয়ে দেখে কথা বলে। আবার এর মধ্যে একটা ছোট্ট একটা গল্পও আছে, ও গল্পটা পড়লে বোঝা যাবে। ওকে, বাট তারপরে ব্যাপারটা হচ্ছে ওইটা, আর সবচেয়ে ওইটার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ছবি। মানে এই যে কার্টুনের সায়েন্স কমিক যেগুলো বলতেছি, এগুলো ছবিগুলো খুবই সুন্দর, মানে যে কারোরই চোখে একদম গেঁথে যাবে, সরি মাথায় গেঁথে যাবে যে হচ্ছে এই জিনিসগুলা কি বলতে চাচ্ছে সামথিং, এই জিনিসগুলা খুব সুন্দরভাবে মাথায় মনে থাকবে। ওকে, আমার মনে হয় সোলার সিস্টেম এবং রকেট এই দুইটা ডেফিনেটলি বড়দের জন্য উপযোগী, এটা আমার পার্সোনাল ধারণা। আর রোবট এবং ড্রোন, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি রোবট এবং ড্রোন পছন্দ করেন কিনা। ঠিক আছে, যদি পছন্দ করেন তাহলে একটা বেসিক আইডিয়া পাওয়া যাবে, ওইটা আমার মনে হয় এটা বেসিক্যালি বাচ্চাদের, আমার মতে রোবট এবং ড্রোন। কিন্তু বাকি যে দুইটা, এটা যে কোনো বয়সের মানুষের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, এখন আমি যদি বলি, আপনি তো হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করেন। আমার প্রশ্ন এগুলো আসলে হচ্ছে, আপনি কি কখনো চিন্তা করছিলেন যে বাংলাদেশে এরকম একটা অ্যাটম এনার্জি নিয়ে কাজ হবে, আপনি এখানে চাকরি করবেন, নাকি আপনার প্রথম দিকে চিন্তা ছিল বিদেশ চলে যাবেন? না, অ্যাকচুয়ালি আমার তেমন এগুলো নিয়ে চিন্তা ছিল না। আমার চিন্তা ছিল পরীক্ষায় পাশ করা, এজ আর্লি এজ পসিবল ফিজিক্সটা পাশ করতে হবে, এটা ছিল আমার প্রথম লক্ষ্য। এটা আমি ভালো মতোই পাশ করছি। আমি আবার যথেষ্ট অলস ছিলাম, অলস থাকার কারণে হইতে আমি ক্লাস টাস খুব একটা করতে পারতাম না, ঘুমাইতাম আর কি সকালবেলা। এখন অস্বীকার করে উপায় নেই, বাট কথা সত্যি এটা, ঠিক আছে। সো এই জন্য ওই ভার্সিটি লেভেলে ক্লাস না করলে যা হয়, অ্যাটেন্ডেন্সের মার্কস পাওয়াও থাকে না এবং টিচারদের সাথে পরিচয়ও থাকে না, ঠিক আছে। ক্লাস না করে কিন্তু পাশ করা বেশ কঠিন কাজ, তাও আমি মোটামুটি ভালোভাবেই পাশ করে গেছি। ওকে, কেমনে আমি জানি না, যাই হোক পাশ হয়ে গেছে। তারপরে অ্যাজ ইউজুয়াল ওই যা করে ওই চাকরি টাকরি এগুলো নিয়েই ছিল, বিসিএস এগুলো নিয়েই করা। এর মধ্যে আমার করলাম হঠাৎ করেই হচ্ছে ওই সার্কুলারটা আসে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, মানে আমাদের যেই রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেই চালাবে যে প্রতিষ্ঠানটা, ওকে, সেটাতে একটা সার্কুলার আসলো, অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল, আর আমি জয়েন করে ফেললাম। মানে এটা খুব একটা প্ল্যানিং আছে আমি এটা বলবো না, এটা হয়তো কপালে লেখা ছিল, দ্যাটস ওয়াই চলে আসছে। বাট আমি কাজটা খুব এনজয় করি, এই কাজটা এবারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। মানে এখানে এসে মানে কাজটা করলে মনে হয় যে আমি এমন কিছু করতেছি, এটার একটা ইম্প্যাক্ট আছে ভবিষ্যতে, অনেক বড় রকম একটা ইম্প্যাক্ট আছে, এই জিনিসটা আমার অলওয়েজ মনে হয়। আমি হচ্ছে একটা জিনিস বলি, আপনি এক্সোপ্ল্যানেটের দিকে গেছেন তো, আমাদের এখন একটা প্রশ্ন আছেই যে মহাবিশ্বের প্রাণ আছে কিনা, আমি আপনাকে এটা জিজ্ঞাসা করছি। এই ধরনের কোনো বই কি লেখার কোনো ইচ্ছা আছে, যে যেহেতু এক্সোপ্ল্যানেটের দিকে গেছি তাহলে এখন মহাবিশ্বে কোনো প্রাণ আছে কিনা, এই ধরনের কোনো বই এখন যেটা দরকার আসলে স্পেসিফিক্যালি? আচ্ছা, এই ধরনের বই কিন্তু বেশ কিছু আছে, আমি যতদূর জানি আর কি, মানে এলিয়েন বা প্রাণ নিয়ে আর কি মোটামুটি বেশ কিছু ভালো ভালো বই বাজারে আছে। বাট আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে, আমি আগেই বলছি যে এই এলিজাবেথ টাস্কারের যে বইটা আছে দ্য প্ল্যানেট ফ্যাক্টরি, এটা আমি মোটামুটি অর্ধেক নিয়ে কাজ করছি। ওই বাকি অর্ধেকের মধ্যে আমাদের আরো কিছু ডিফারেন্ট টাইপ এক্সো প্ল্যানেট আছে, মানে আমরা তো অল্প কিছু আমরা এখানে মেনশন করছি, আরো কয়েক ধরনের এক্সো প্ল্যানেট হইতে পারে, সেগুলাও আছে। আবার যেই গ্রহগুলা হচ্ছে প্রাণের মানে ধারক ও বাহক হইতে পারে, এই ধরনের গ্রহগুলো নিয়ে একটা বিশাল আলোচনা আছে। ওকে, এখন আমার ইচ্ছা আছে যদি পাঠকের সাড়া পাই, অবশ্যই যদি পাঠকের সাড়া পাই, তাহলে এটা পার্ট 2 নিয়ে আসার। আর পার্ট 2 এর মধ্যে এই জিনিসগুলা মোটামুটি বেশ ভালোই কভার হবে আশা করি। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে পাঠকরা প্রথম বইটা কতটুকু পছন্দ করতে, সেটার উপর। এটা আমরা হয়তো খুব দ্রুতই জানতে পারবো, বইমেলা তো আসতেছি। অবশ্যই, তাছাড়া অবশ্যই পাঠক এটা পছন্দ করবে, কারণ বইটা অসাধারণ। আমি আবার একবার বইটা দেখাই দিই, আপনি প্রচ্ছদটা দেখেই বুঝতে পারবেন বইটা অসাধারণ একটা। হচ্ছে কারো কোনো যদি কমেন্টে করার ইচ্ছা থাকে, প্রশ্ন করার ইচ্ছা থাকে, করতে পারেন। আমরা একদম আমাদের আড্ডা শেষের দিকে চলে আসছি। ভাইয়া অবশ্যই আমাদের ভালো ভালো বই উপহার দিবেন, তিনি তার সময় বের করে করে আরো বই যেন আমাদের জন্য লেখেন, কারণ একজন পাঠক হিসেবে আমি ভাইয়ার বইগুলো পড়ি, আমার কাছে ভাইয়ার সব বই আছে মোটামুটি, একটা বই মনে হয় বাদ দিয়ে, তাছাড়া ভাইয়ার বইগুলো আমি পড়ছি। তো কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই করতে পারেন। তো আমাদের বিজ্ঞান ব্লগের এই আড্ডাটাই আপনি ইউটিউব ভিডিওতেও পাবেন। ভাইকে আমি বলে রাখি, আমরা
এটা এরকম করব। আমরা বিজ্ঞান ব্লগ থেকে এখন ইউটিউবেও আমরা নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি, আমাদের একটা চ্যানেলও আছে, তো আপনারা বিজ্ঞান ব্লগের চ্যানেলেও দেখতে পারেন। এই ভিডিওগুলো কিন্তু খুবই অসাধারণ হচ্ছে, এটা আমি একটু বলে রাখি আগে থেকেই। মানে ভিডিও আমার ধৈর্য কুলায় না আসলে, আমি অনেক ভিডিও আর কি টেনে টেনে দেখতে পছন্দ করি, বাট বিজ্ঞান ব্লগের গুলো আমি এরকম করি না, আমি চেষ্টা করি ফুলটা দেখতে, এবং কোনো ভিডিও আমাকে সোফার হতাশ করে নাই, খুবই সুন্দর ভিডিও, ঠিক আছে, এবং কন্টিনিউয়াসলি এটার মান মানে উন্নতি হচ্ছে কন্টিনিউয়াসলি। ওকে, আমরা চাই এরকম ভিডিও আরো প্রচুর আসুক। আর এখন বিজ্ঞান ব্লগের পরিসরও আরো বাড়তেছে। ওকে, যেটা আমি দেখছি এখানে রাইটারদের প্রচুর নতুন রাইটার আসছেন, এবং এখানে বিজ্ঞান ব্লগে অনেক মানে স্ট্রং একটা পয়েন্ট হচ্ছে এখানে বায়োলজি নিয়ে প্রচুর সুন্দর সুন্দর আর্টিকেল আছে। ওকে, যদি আমি পছন্দ করি না বায়োলজি, বাট এগুলো মানে শিরোনাম দেখলেই বোঝা যায় যে হচ্ছে এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট, এবং দেখলেই মনে হয় যেটা পড়া দরকার, কিন্তু সবসময় পড়ি ব্যাপারটা এমন না, একটু স্কিপ করে যাই। ওকে, কিন্তু এখানে মানে বায়োলজির জন্য বিজ্ঞান ব্লগ অসাধারণ। অন্য লেখা অবশ্যই ভালো, কিন্তু বায়োলজি পার্টটা খুবই স্ট্রং বিজ্ঞান ব্লগের, এটা আমি একটু মানে বললাম আর কি। হ্যাঁ, আমাদের লেখা পার্টটা তো বিজ্ঞান ব্লগের ছিল, ভিডিওটা হচ্ছে আরাফাত ভাইয়া পরবর্তীতে বললো যে না, কেন আমরা ভিডিও বানাবো না, কারণ আমাদের এখন তো মানুষ আসলে পড়ার চেয়ে দেখে বেশি, যেটা সত্যি কথা, মানুষ এখন দেখে বেশি, এই জন্য কেন। তো আমি এডিটিং তেমন পারি না, তো আমি মনে করলাম যে হচ্ছে শুরু করি, ভাইয়া যখন বলতেছে, তো ভাইয়া সাহস দিচ্ছে, ধীরে 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 ইমপ্রুভ করতেছি, কিছুই পারি না, সেখান থেকে শুরু হয়েছে আর কি। তো এখানে একজন লিখছেন যে মৌলিক পদার্থ বিজ্ঞান নিয়ে বই চাই, তো ভাই কি কখনো ইচ্ছা আছে যে এরকম সময় বের করে একটা নিজের মৌলিক কিছু নিয়ে লেখার? অবশ্যই আছে, বাট এখনো তো আমি হচ্ছে মানে বলতে গেলে খুব বেশি দিন ধরে তো লেখালেখি করতেছি না, হয়তো কত কতদূর হলো 2 বছর পার হইলো, মরলে 2-2.5 এরকম, খুব বেশি দিন হয়নি। আরেকটু শিখি, আমি এখনো মনে করি আমি নোভিস, বেসিক্যালি তেমন খুব একটা জিনিস জানি না। আমি চেষ্টা করি যারা অন্যান্য রাইটার যারা আছেন তাদের বই লেখাগুলো পড়তে একটু শিখার চেষ্টা করি অলওয়েজ, এরকম করে আরেকটু শিখে নিই, এরপরে আমি হয়তো সাহস করে হয়তো মৌলিকের দিকে যাব। এখন আমার ওই সাহসটা আসে নাই যে হচ্ছে আমি একটা মৌলিক বই লিখবো পুরোপুরি একদম শূন্য থেকে, একটা কঠিন কাজ আসলে, সময় বের করা কঠিন এটা মানলাম, কিন্তু ওই সাহসটা এখনো আমার হয়নি, বাট ইনশাআল্লাহ হয়তো বা আরেকটু করতে থাকি, এক সময় হবে, সমস্যা নেই। তবে ভাইয়া আমার হচ্ছে আপনার যে রোড টু ড্রাইভ এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এই বইয়ের মাধ্যমে কিন্তু আমি আপনাকে প্রথম চিনছিলাম। আমি এই বইটা পড়ার পরে যখন আপনাকে ফেসবুকে দেখি, তখন চিন্তা করি এই মানুষটাই ওই মানুষ যে হচ্ছে লেখক। আমার হচ্ছে আপনার কাছে একটা দাবি থাকবে যে আপনি যদি কখনো সময় পান, তাহলে অবশ্যই আমাদের যে মানে পরমাণু চুল্লি অথবা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এটার ইতিহাস নিয়ে টোটালটা একদম আপনার অভিজ্ঞতা সহ, যে আপনি এখানে কাজ করার সময় কি কি দেখছেন, কি কি হয়, কারণ আমরা তো জানি না ওর ভিতরে কি হয়, আপনার অভিজ্ঞতা কি, আপনারা ফেস করেন, এগুলো সব সম্পর্কে যদি একটা বই সুন্দর করে বাংলাতে লিখতেন, তাহলে সবার জন্য এটা একটা ভালো পাঠ্য বই হতো, এটা জানার দরকার। অবশ্যই এটা মাথায় থাকবে, সমস্যা নেই, বাট আমাদের এখানে প্রচুর আমাদের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন মোটামুটি, তারা তো অনেকদিন ধরেই মানে গ্রাজুয়েশনে এই জিনিসগুলো নিয়ে পড়ালেখা করছেন, প্লাস এখন এক্সপিরিয়েন্স নিয়ে মানে এখন সরাসরি এগুলো নিয়ে কাজ করতেছেন। আমি পার্সোনালি চাই এই এক্সপিরিয়েন্স সহ এই বইগুলো আসা উচিত আমাদের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার যারা আছে তাদের কাছ থেকে, ঠিক আছে, যে আমার যে সহকর্মী যারা আছে, সোলেমান সজীব ভাই, তারপর আবার নতুন যে বইটা আসতেছে ওইটা হচ্ছে নাইমুল আবরার গালিব ভাইয়ের সাথে মিলে করা। ওকে, তারা একটু আগে আসলে ভালো হয়, কারণ আমরা তো ফিজিক্স ব্যাকগ্রাউন্ড, ওনারা হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড, আমরা করতে পারি অবশ্যই, বাট ওনাদেরটা আরেকটু ভালো হবে, এটা এমন আর কি। ঠিক আছে, হয়তো এক সময় আমরা সবাই মিলে মিশে হয়তো একটা করবো, দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছে আমাদের এই আড্ডার, বিজ্ঞান ব্লগের এই আড্ডায় নিয়মিত আমরা করার চেষ্টা করব সামনে থেকে, এটা আমাদের শুরু আর কি। তো সবাইকে বলবো বাংলা বিজ্ঞানের সাথে থাকুন, বিজ্ঞানের বই পড়ুন, ভাইয়ার বই পড়ুন, তাছাড়া আপনারা বিজ্ঞান ব্লগের লেখাগুলো পড়ুন, বা যেখানে আপনারা বিজ্ঞানের লেখা পাবেন সেটা পড়ুন, কারণ আমাদের বিজ্ঞান না হলে আমাদের চলবে না, আমরা চাই যে বিজ্ঞান এগিয়ে যাক, বাংলাতে এগিয়ে যাক। তো যাই হোক, সেটা করে হচ্ছে আমি লাইভ শেষ করছি, সবাইকে ধন্যবাদ আমাদের এটা দেখার জন্য। ভাই ভালো থাকবেন, আপনার সাথে আবার আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। আপনাকে ভালো থাকবেন, আমরা আমাদের লাইভটা শেষ করছি। ধন্যবাদ।